ঠিক আছে, বেশ। ওকে, তাহলে প্রত্যেককে ওয়েলকাম আমাদের টেটের নতুন টেটের ব্যাচের জন্য ডেমোনস্ট্রেশন ক্লাসে। আমাদের এই ডেমোনস্ট্রেশন ক্লাসে আমরা মূলত টেটের সিলেবাস এবং এর পরবর্তী টেট সম্পর্কিত প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। একজন সবার প্রথমে প্রশ্ন করেছে, স্যার 20 নম্বর ব্যাচটার মানে কি? এটার মানে হলো টেট শিওর, মানে আমাদের যে সংস্থাটার নাম টেট শিওর, আমরা ইতিমধ্যে 19 নম্বর ব্যাচ অব্দি পড়িয়ে ফেলেছি, মানে 19 খানা ব্যাচ অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং এই 19 খানা ব্যাচ এবং তৎসহ এই 2000 এই যে রিসেন্ট যে রিক্রুটমেন্ট হলো 9,000 থেকে একটু বেশি যে টিচার রিক্রুটমেন্ট হলো, সেখানে প্রায় 132 প্লাস, এবং তার আগেও বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে, অলরেডি সরকারি চাকরি করছে। এছাড়াও আমরা আসামের বেশ কিছু স্টুডেন্টকে এবং ত্রিপুরার কিছু স্টুডেন্টকেও চাকরি পাইয়েছি টেট শিওর থেকে। এটা হচ্ছে আমাদের কৃতিত্ব। এবার 20 নম্বর ব্যাচ কেন? 20 নম্বর ব্যাচ মানে হচ্ছে 19 নম্বর ব্যাচের পরে 20 নম্বর ব্যাচ আসছে, অর্থাৎ আমরা আমাদের ব্যাচের নামকরণ করি পরপর ব্যাচের নাম্বার অনুসারে, অর্থাৎ তোমাদের পরবর্তী ব্যাচ হবে 21 নম্বর ব্যাচ, এরকম ভাবে আমরা ব্যাচ পরিচালনা করি। তার জন্য এই ব্যাচটার নাম 20 নম্বর ব্যাচ, টেট ব্যাচ 20। এটা শুরু হবে নেক্সট মান্থের প্রথম সপ্তাহে। এদের কোর্স ফিস কত রয়েছে সব আমি পড়াতে পড়াতে ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তার আগে একটু বলে দিই, সবার প্রথমে টেটের একটা অফিসিয়াল সিলেবাস দেখতে পাচ্ছ, পিডিএফ দেখতে পাচ্ছ। অফিসিয়াল সিলেবাস মানে হলো 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার টেটের সিলেবাস প্রথম পাবলিশ করেছে, এবং সেই সিলেবাসটাই তোমাদের এই চোখের সামনে দেখতে পাচ্ছ। কিন্তু তফাৎ হলো, এটা টেট শিওরের নিজস্ব তৈরি একটি বই, টেটের সিলেবাসের বই। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসটাকেই কপি করেছি এবং সেটাকে বঙ্গানুবাদ করেছি, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানেই এটা রূপান্তরিত করে দিয়েছি। এবং এটা প্রত্যেকটা সাবজেক্টেরই রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্টের এই সিলেবাসটা তোমরা পাবে। এটা একটা সিলেবাসের বই আমাদের। এটা তোমাদেরকে আমি কমেন্টে তোমাদেরকে একটা লিংক দিয়ে দেব, সেই লিংকে ক্লিক করবে, এই পুরো বইটাই তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবং তুমি যেখানে ইচ্ছা পড়ো, এই বইটা অত্যন্ত মূল্যবান একটি বই, সেই জায়গা থেকে তোমরা এটাকে প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রাখবে। তার কারণ টেট পাস করতে গেলে সবার আগে কিন্তু তোমাকে সিলেবাসটাকেই খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। সিলেবাস না জানলে কিন্তু টেট পড়াটা বৃথা। ঠিক আছে, এবার আসবো, আমি যেহেতু ইংলিশের টিচার, তো ইংলিশ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তারপরে যদি অন্য বিষয় অসুবিধা হয় সেটা পরে বলবো। ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যে সিলেবাস আমাদেরকে দিয়েছে, এই সিলেবাসে সবার প্রথমে দেখো লেখা আছে 30 কোশ্চেন্স এন্ড 30 মার্কস, 30 নম্বর। এটা প্রত্যেকেই জানো। এই 30 কোশ্চেন্স সরাসরি 30টা প্রশ্ন লেখা আছে। এটার মানেটা হলো, সিটেটের একটা নিয়ম প্রচলিত আছে যে যেখানে 15 নম্বর পেডাগজি থাকে আর 15 নম্বর থাকে কন্টেন্ট পার্ট থেকে প্রশ্ন থাকে। এটা 2023 সালের আগে অব্দি ছিল, কিন্তু এখন সেরকম কোনো বিষয় নেই। এখন 30টা প্রশ্ন মানে হলো, তোমাকে পেডাগজি থেকে 5 দিতে পারে, বাদ বাকি 25 দিতে পারে কন্টেন্ট থেকে, উল্টোটা হতে পারে। এই পেডাগজি থেকে তোমাকে হয়তো 16 দিয়ে দিল বা 15 দিয়ে দিল, বাদ বাকি 15 দিতে পারে উপরে যে কন্টেন্ট আছে সেটা থেকে। অর্থাৎ এখন আর কোনো ওই 15 নম্বর পেডাগজি 15 নম্বর কন্টেন্ট, এই যে ডিভিশনটা, এটা মূলত আর পশ্চিমবঙ্গ সরকার রাখেনি। বিভিন্ন বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমি ঠিক যতটা কথা বললাম তার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? নেই, নেই স্যার। যদি কারো থাকে সে বলো। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? স্যার বলছি, ওই যে সরকার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এই রুলটা করেছে, সেক্ষেত্রে কি এটা এনসিটি রেগুলেশনটা ভায়োলেশন হচ্ছে না? এটাই এনসিটি রে যে যে কোনো স্টেট গভর্নমেন্ট তার নিজের মতো করে কোশ্চেন করতে পারে? ভালো প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো, ভালো লাগলো। দেখো তোমরা, এনসিটি হচ্ছে এমন একটি সংস্থা যে শিক্ষা বিষয়ক নিয়ম নীতি, মানে রাজ্য সরকারকে কি করতে পারে, উপদেশ দিতে পারে, উপদেশ। ঠিক আছে, এবং এটাকে বলা হয় গাইডলাইন প্রদান করা। অর্থাৎ এনসিটি সরকারকে গাইডলাইন দিতে পারে যে দেখুন ভাই, আপনি 15টা পেডাগজি আর 15টা কন্টেন্ট নেবেন, কিন্তু কোনো নিয়ম সে প্রণয়ন করতে পারে না। কারণ শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত,
রাজ্য সরকারেরও এখতিয়ার আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টেরও এখতিয়ার আছে। সেই জায়গা থেকে এনসিটির গাইডলাইন অনুসারে 15 নম্বর পেডাগজি, 15 নম্বর হচ্ছে কন্টেন্ট থাকা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেহেতু 2014 সালের টেটের প্রশ্ন নিয়ে কেস হয়েছিল এবং 6 নম্বর বাড়াতে বাধ্য হয়েছে, পরবর্তীকালের পরীক্ষা নিয়েও কেস হয়েছিল, সেটা নিয়েও কেস চলছে। সরকার সমস্ত ধরনের কেস কামারি এড়ানোর জন্য এবং বিতর্ক এড়ানোর জন্য সলিড 30 নম্বর করে দিয়েছে, যাতে আইনগতভাবে আর কোন রকম ধরনের কেস না হয়। বোঝা গেল? তাই এটা সরকারের কাছে, সরকার বলতে পর্ষদের কাছে এই অধিকার রয়েছে। দ্বিতীয়ত, পর্ষদ হচ্ছে একটা অটোনোমাস বডি, অর্থাৎ সে নিজস্ব কোশ্চেন তৈরি করবে, অবশ্যই এনসিটির গাইডলাইনকে ফলো করে, এই অধিকার তার আছে। সেই জায়গা থেকে এটা কোনো এনসিটির গাইডলাইন বা কোনো রকমের নিয়ম ভঙ্গ করছে না। আমি বোঝাতে পারলাম যে প্রশ্ন করেছিলে? হ্যাঁ স্যার। তোমাদের অনেক সময় মিসগাইডেড তোমরা হও, কেস কেস করি, চলো কেস করে ভাবো, বুঝে শুনে পা বাড়বে। আমি কেসের পক্ষপাতী নই, আমি কিন্তু পড়ানোর ভীষণ ভাবে পক্ষপাতী। অর্থাৎ আমি বিশ্বাস করি যে কেস করে যে সময় নষ্ট হয় অনেক ক্ষেত্রেই, বা মানসিক ভাবে একটা টেনশনে থাকো, তার থেকে পড়াশোনা করা অনেক ভালো। এবার আসি আবার আমার বিষয়। এই 30 নম্বরের মধ্যে আমাদের সর্বপ্রথম রয়েছে আনসিন বা কম্প্রিহেনশন, যাকে আমরা বোধ পরীক্ষণ বলে থাকি। এই কম্প্রিহেনশন পার্ট এর মধ্যে লেখা আছে আনসিন প্যাসেজ উইথ কোয়েশ্চেনস অন কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে দুটো কম্প্রিহেনশন তোমাকে দেয়া হবে, আনসিন দেওয়া হবে। আগে যেটা নিয়ম ছিল, একটা পোয়েম থেকে দিত আর একটা দিত প্রোস থেকে, কিন্তু বর্তমানে দুটোই তোমাকে প্রোস থেকেই দেবে। এটা কিন্তু মনে রেখো, অনেক টেটের পুরনো বইয়ে প্রোস এবং পোয়েম দুটোই দেওয়া আছে। পোয়েম প্র্যাকটিস করে মূলত আর কোনো লাভ নেই ইংলিশের ক্ষেত্রে, কারণ পোয়েম আসবে না পরীক্ষায়। এই ভুলগুলো ছাত্রছাত্রীদের হয়, তাই আমি বলে দিচ্ছি তোমাদের। তাহলে আমাদের দুটোই কি করতে হচ্ছে? প্রোস করতে হচ্ছে। এবার কি হচ্ছে, এই প্রোজের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে গ্রামার আসবে এবং তার সঙ্গে ভোকাবুলারি আসবে। গ্রামারের মধ্যে মূলত সমস্ত ধরনের গ্রামার পড়ছে। বলতো কোন ক্লাস অব্দি সমস্ত ধরনের গ্রামার পড়ছে? ক্লাস 10। তাড়াতাড়ি বলো। স্যার ক্লাস 10। কোন ক্লাস অব্দি? 10 অব্দি পড়ছে, একজন বলো। আর কেউ? একটু বুদ্ধিদীপ্ত উত্তর চাইছে। 8 অব্দি? স্যার ঠিক 8 আছে, পর্যন্ত। হ্যাঁ 8 পর্যন্ত। 8 অব্দি বলেছে একজন। আর একটু বুদ্ধিদীপ্ত। 12 এর আনসিন ছিল তো? হ্যাঁ কৃষ্ণ বলো। 12 এর আনসিন 12 এ আনসিন পড়েছিল মানে? স্যার কোশ্চেন আবার রিপিট করেন তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি মন দিয়ে। গ্রামার তো স্যার গ্রামারটা অনেক প্রয়োজন স্যার, ইংলিশ মানে গ্রামার থাকবেই। গ্রামার থাকবে, কিন্তু সেটা কোন লেভেল অব্দি থাকবে, এটা তো একটা প্রশ্ন আসবে। এখন তো আমি 10 স্ট্যান্ডার্ড যাত্রায় কঠিন দুর্বোধ্য গ্রামারটা দিয়ে দিতে পারি না পরীক্ষায়। আমাকে তো নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করতে হবে, এটাই আমার প্রশ্ন। স্যার কোশ্চেনটা কি বললেন, ওটা বলেন। আমি বলেছিলাম যে গ্রামার দেবে পরীক্ষায়, কিন্তু কোন লেভেল অব্দি গ্রামার থাকবে। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, মিউট করো। এর মানে আমি বোঝাতে লেভেলের চাচ্ছি যে- ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি। মিউট করো, প্রত্যেকে মিউট করো। যে কোনো পরীক্ষা যখন তোমরা দাও, সরকারি পরীক্ষা যখন দিতে যাও, কম্পিটিটিভ এক্সাম যখন তোমরা দিতে চাও, তখন কিন্তু সেখানে লেখা থাকে যে মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, মাধ্যমিক লেভেলের হয়তো ইংলিশ থাকবে, এটা লেখা থাকে। তো আমি এখানে প্রশ্ন করেছিলাম যে এই পরীক্ষাটার ক্ষেত্রে কোন লেভেল অব্দি গ্রামার থাকতে পারে। এটার ক্লাস উত্তর হলো 10। যেহেতু না 10 নয়, 8ও নয়, 10ও নয়, মন দিয়ে শোনো। যেহেতু এই পরীক্ষাটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে, ডাব্লিউবি গভর্নমেন্ট নিচ্ছে, এবং এই পরীক্ষাটার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 12 পাস এবং তার সঙ্গে ডিএলএড, অর্থাৎ ক্লাস 12 অব্দি কোয়ালিফিকেশন তোমার দরকার হচ্ছে। তার মানে পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 12 অব্দি গ্রামার বইয়ে গ্রামারের যত ধরনের টপিক থাকে, যে কোনো টপিক থেকেই এখানে প্রশ্ন আসতে পারে। এটা এই সিলেবাসের অন্তর্গত। এটাই আমি জানতে চাইছিলাম। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই পরীক্ষাটা হচ্ছে 12 অব্দি, অর্থাৎ এর কোয়ালিফিকেশন হচ্ছে 12। তার মানে ক্লাস 12 অব্দি পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস, সেই সিলেবাস অন্তর্গত তোমাকে কিন্তু প্রশ্ন গ্রামার অনুসারে যা ইচ্ছা তাই করতে পারে। কাজে তোমাকে গ্রামারের 12 অব্দি সমস্ত ধরনের টপিক গুলোই তোমাকে শিখতে হবে। কিন্তু এখন যদি আমাকে প্রশ্ন করো যে স্যার কোন কোনগুলো একটু বেশি ভালো করে শিখবো,
কোন কোনগুলো শিখলে প্রশ্ন কমন পাওয়া যায়, এরকম প্রশ্ন অনেকে করে। এটা যদি তুমি আমাকে করো তাহলে আমি বলবো যে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা বিশ্লেষণ করতে হবে। কি বিশ্লেষণ করতে হবে? যে বিগত বছরের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রে কোথা থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো দেখো আমি তোমার কাছে স্ক্রিনটা পাল্টে গেছে অলরেডি। যদি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করি, যেমন এটা প্রাইমারি টেট 2023 সাল, এই 23 সালের যেটা হচ্ছে 23-এর প্রশ্নপত্র, এবং এই 23-এর প্রশ্নপত্র যদি বিশ্লেষণ করি দেখবো গ্রামার থেকে কেবল দুটো টপিক থেকেই প্রশ্ন এসেছিল। এখানে লেখা আছে একটা টপিক হচ্ছে সিনোনিম, আর একটা টেন্স থেকে প্রশ্ন এসেছিল একটা। কোন প্রশ্ন এসেছিল এখানে মার্কিং করা আছে যে কোথা থেকে কোন প্রশ্ন এসেছিল এবং কোন প্রশ্নের উত্তর কি হয়েছিল। দেখো এই প্রশ্নটা এসেছিল 4 নম্বরে, I would carry him into the garden and later up the steep gravel path of the main road, এরকম একটা লাইন দেওয়া ছিল, বলছে দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। কিসের এক্সাম্পল? এটা কোন টেন্সের এক্সাম্পল? তার মানে এটা টেন্স থেকে প্রশ্ন এসেছিল। কত সালে এসেছিল? 2023 সালে যে প্রাইমারি পরীক্ষা যেটা হয়েছিল 11-12-2022 সালে, সেই পরীক্ষাতে দুটো টপিককে কভার করেছিল। আমি যদি একটু নিচে নামি 2017 সালের প্রশ্ন বিশ্লেষণ করি, প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করার পর আমি দেখতে পাবো যে 2017 সালে অনেকগুলো গ্রামার থেকে প্রশ্ন এসেছিল এবং যে যে টপিক কভার করেছিল সেটা হচ্ছে সিনোনিম, টেন্স, প্রিপোজিশন, এরর কারেকশন, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট অফ ভার্ব, সিনোনিম এবং জেন্ডার, প্লুরাল ফর্ম, ডিকশনারি অর্ডার, এগুলো সবকটা টপিক থেকেই প্রশ্ন এসেছিল 2017 সালে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি কি ফার্স্ট বলছি না? আচ্ছা, তখন তো পেডাগজি ছিল না মনে হয়। না না, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ছিল। আমরা যেহেতু এখানে আলোচনা করছি সিলেবাসের গ্রামারের অংশ নিয়ে, তাই আমি পার্টিকুলার এই পয়েন্টটাকেই তোমাদের ধরানোর চেষ্টা করছি। আমরা যেহেতু বহু বছর ধরে টেট পড়াই, তাই আমরা জানি যে কোথা থেকে কি এসেছিল, এবং সেই জন্য এখানে শুধু গ্রামারটা নিয়ে আলোচনা করা হচ্ছে। পেডাগজির বিষয়, পেডাগজি যখন আমরা বলবো তখন পেডাগজি নিয়ে আবার আলোচনা করবো। অর্থাৎ আমি পার্ট পার্ট ভেঙে নিয়েছি এই বিষয়গুলোকে। এবার বুঝেছো? তাহলে 14 সালের প্রশ্ন বিশ্লেষণ করলো, দেখবো বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এসেছিল। এই যে টপিকগুলো এখানেই আছে। এবার এই নোটটা আমার কাছে কেউ চাইবে না, কারণ এটা আমাদের সাজেশনের নোট, এটা দিতে পারবো না। এটা আমাদের পেইড ব্যাচেরই নোট। এবার এই নোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টপিক থেকে 14 সালে এসেছিল। তো আমরা এরকম ভাবে যদি একটা লাস্ট 5 বছর, মানে 5টা টেট বা 4টে টেট হয়েছিল পশ্চিমবঙ্গে, এই প্রত্যেকটা টেটকে বিশ্লেষণ করি, তাহলে একটা টেন্ডেন্সি ধরতে পারবো যে কোন কোন বিষয় থেকে অবশ্যই প্রশ্ন প্রতিবারই আসে। আমরা গ্রামারের ক্ষেত্রে সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে পড়াশোনা করব, তাহলেই আমরা সেই বিষয়গুলো থেকে প্রশ্ন কিন্তু কমন পাবো। গ্রামারের ক্ষেত্রে এটুকু আমার বলার, এবং সেটা আমি তোমাদের চোখের সামনে দেখিয়েও দিলাম। যদি ভোকাবুলারি নিয়ে আমাকে প্রশ্ন করো যে স্যার ভোকাবুলারি কিভাবে পড়বো, ভোকাবুলারির অন্তর্গত ওই যে সিনোনিম, অ্যান্টোনিমস, এই যে জেন্ডার, এগুলো সব ভোকাবুলারির অন্তর্গত। অথবা অনেক সময় একই শব্দের একই নিয়ারেস্ট মিনিং জানতে চাই, সেগুলো সবই কিন্তু ভোকাবুলারির অন্তর্গত। এগুলো আমরা আলাদাভাবে নোট দেব, এবং এগুলো মূলত তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে, এবং বারবার প্র্যাকটিস করলে রপ্ত হয়ে যাবে। আমি যত অব্দি বললাম তত অব্দির মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ভোকাবুলারি থেকে কত নম্বর আছে? না স্যার, নেই স্যার। এখানে কোনো নির্দিষ্ট কিন্তু নম্বর নেই, একবার এক এক তাও রকম। দু- কোনোবার 2 নম্বর আসে, কোনোবার 3 নম্বর আসে, কোনোবার 4 নম্বরও আসে। কোন রকমের নির্দিষ্ট নিয়ম এখানে নেই। এবার আসি পরের পার্ট। এবার আসবে আমাদের পেডাগজি পার্ট। এই পেডাগজি পার্টের ক্ষেত্রে 2023 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে 10টা পেডাগজি টপিক ছিল। 2023 সালে 3টে টপিক অ্যাড করা হয়েছে, টোটাল টপিক হয়ে দাঁড়িয়েছে 13টা। অর্থাৎ বর্তমানে 13টা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে। এবার এখান থেকে প্রশ্ন করতে পারো যে স্যার 2024 সালে কি কোনো সিলেবাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নটা করতেই পারো। দেখো সিলেবাস তো এটা এনসিটির গাইড অনুসারেই তারা করেছে। সিলেবাস যদি পরিবর্তন হয়ও, তাহলে এর সঙ্গে অ্যাড হতে পারে আরো 2টো টপিক বা একটা টপিক অ্যাড হতে পারে, বা কোনো কারণে একটা টপিক বাদ হতে পারে।
কিন্তু সিলেবাসের আমূল কোনো পরিবর্তন কোনোদিনই আর হবে না, কারণ এটা একটা বেসিক সিলেবাসের সিলেবাস, এটাকে পরিবর্তন করা যাবে না। অ্যাড হতে পারে, বাড়াতে পারে, এটা আমি আগেও বলে দিলাম। কাজে এই সিলেবাসটাকেই তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে এখন কি করতে হবে, তোমাদেরকে প্রতিদিন বেসিসে রপ্ত করতে হবে এবং এটাকে তোমাদের পড়তে হবে। যত পড়বে তত তোমার এই পুরো সিলেবাসটা রপ্ত হবে। এবার আমরা টেট শিওরের তরফ থেকে কি করেছি, আমাদের তো বইপত্র সবই আছে, এটুকু জানো তোমরা। আমরা এই সিলেবাসটাকে ধরে ধরে আমরা নিজস্ব বই বা স্টাডি মেটেরিয়ালস বানিয়েছি এবং সেটা অনেকটাই বড়। এই এই হচ্ছে বইটা। এখন এই বইয়ের মধ্যে পুরো সবকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরেই পরপর আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা টপিকের শেষে এমসিকিউ প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র সমেত আলোচনা করা হয়েছে এবং তার শেষে উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের টিচাররাও এই বইটাকে ফলো করেই তারা পরপর পড়াচ্ছেন বা পড়ান এবং এটাই হচ্ছে আমাদের মাস্টার বুক। এটা তোমাকে পরপর রপ্ত করতে হবে এবং বইটাই এই মুহূর্তে পৃষ্ঠা সংখ্যা 1400 মতো। এটা তোমাকে রপ্ত করতে হবে, অনেকটাই মোটা এবং অনেকটাই বড় বই। এই মাস্টার বুক প্রত্যেকে রপ্ত করতে হবে যারা টেট পাস করতে চাইছো। স্যার বললাম যে বলে টোটাল দিচ্ছি, সাবজেক্ট আছে নাকি এই বলে বইয়ের দিচ্ছি, মধ্যে? সব বলবো, আমি উত্তর বলে নিই, তারপর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না, আর আমি সময়ও দেবো তোমাকে কথা বলার, কিন্তু আমি কথা বলার মাঝখানে কেউ কথা বলো না। এবং এই বইটা তোমাকে রপ্ত করতে হবে যেহেতু এটা আমাদের মাস্টার বুক, এবং এই বইটা শেষ হলে আমরা তোমাকে প্র্যাকটিস বুক দেব এবং সেটাও তোমাকে পরপর প্র্যাকটিস করতে হবে। এবং এর সঙ্গে আমরা বেশ কিছু অ্যাডিশনাল নোট তোমাকে পরপর দিয়ে যাব। এই অ্যাডিশনাল নোটের মধ্যে প্রথমে থাকবে ইভিএস এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর, মানে ইভিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট, পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 2 থেকে ক্লাস 8 অবধি পরিবেশবিদ্যার প্রত্যেকটা বইয়ের এমসিকিউ কোশ্চেনের পরপর নোট, আর এছাড়াও বিভিন্ন টপিকের এক্সট্রা কিছু নোট যেটা টেট পাস করার পক্ষে দরকার বলে টেট শিওরের টিচারদের মনে হয়েছে এরকম টপিক। এই পুরো বিষয়টা যদি তুমি পরপর 6 মাস ধরে রপ্ত করতে পারো পুরোপুরি ডেডিকেশনের সঙ্গে এবং আমাদের টিচারদের কথা শুনে চলতে পারো, তোমাকে টেট ফেল করানোর মতো কেউ থাকবে না, এটা আমি বলতে পারি। আর যদি তুমি সেটা না করো, খুব শর্টকাট মেথড ইউজ করতে চাও, যে যে কোনো জায়গায় ভর্তি হয়ে গেলাম, 2 দিন পড়লাম পাস করব, তাহলে তোমার টেট শিওরে আসার দরকার নেই, কারণ টেট শিওরে আমরা কেউ কোনো শর্টকাট মেথড জানি না। আমরা পড়াবো, তোমাকে নোট কথা বলে চলতে হবে, পাস করতে হবে। স্যার এই অ্যাডিশনাল সব নোটটা উত্তর দেবো বলেছি, সব উত্তর দেবো, তোমার সব প্রশ্নের উত্তর দেবো, একটু ওয়েট করো, আমি কথা বলার সুযোগ দেবো, তখন কথা বলো। এবার এই বইটা, আমাদের আরো বই আছে, টেট শিওরটা আমার নিজস্বই বই আছে, সেটা তোমরা পেয়ে যাবে মার্কেটে, কিন্তু এই বইটা আমরা বিক্রিত নয়, এটা আমাদের কেবলমাত্র স্টুডেন্টদেরকেই আমরা বাড়িতে এবছর থেকে পাঠাচ্ছি। আগে পিডিএফ নোট দিতাম, এখন আর দিই না, এবছর থেকে আমরা বাড়িতে পাঠিয়ে দেবো। তুমি অ্যাডমিশন নেওয়ার পর 1 মাসের মধ্যে তোমার বাড়িতে এই বইটা চলে যাবে। এই বইটা বা এরকম 5টা বই আলাদা আলাদা পাঠে গেলে 5টা বই তোমার কাছে চলে যাবে, 5টা সাবজেক্টের। এটা তোমাকে পড়তে হবে, এটা কোনো মার্কেটে আমরা বিক্রি আর করব না। আর বাদ বাকি নোটপত্র আমরা তোমাকে দেব। এটা আমাদের কেবলমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই, এটা বাইরে মার্কেটের বই নয়, কারণ আমাদের টিচাররা বহুদিন ধরে, মানে বছরের পর বছর ধরে এটাকে বানিয়েছে এবং সেটাকে মানে আমরা আমাদের স্টুডেন্ট ছাড়া আর কাউকে এটা প্রোভাইড করছি না। আগে অনেক এই নিয়ে সমস্যা হয়েছে এই কারণবশত। এবার যা যা প্রশ্ন আছে করতে পারো, বলো। স্যার বললেন কমেন্ট বক্সের লিংকে কোন একটা বই দিবেন, এটা নয় যেটা দেবো, সেটা সিলেবাসের আছে পিডিএফ দেবো, ওই শেষের দিকে, ক্লাসের শেষের দিকে দেবো, ওয়েট করো, ক্লাস করো। ওটা ওটা কোনটা, এই বইটা না, ওটা না, আরেকটা? এই বইটা না, ওটা হচ্ছে গিয়ে সিলেবাস বুক। এই বইটাই যে এটা, এই যে সিলেবাস দেখতে পাচ্ছ, এইটারও সিলেবাস একটা বুকটা বই দেবেন? আছে, এটা একটা বই, এটা দিয়ে দেবো। ও আচ্ছা। আর এই বইটার মধ্যে অনেক পেজ, 1400 পেজ আছে, এই বইটা কাউকে দেওয়ার জন্য নয়, এটা কেবল হার্ড কপি তোমরা পাবে, পিডিএফটা কেবল আমাদের টিচারদের কাছেই থাকে, আর কোথাও এই পিডিএফ নেই। এটার জন্য স্যার এক্সট্রা কোনো চার্জ লাগবে না? পেড ব্যাচে অ্যাডমিশন হ্যাঁ, নিলে সেটা এটা যখন তুমি পেড ব্যাচে অ্যাডমিশন নেবে তখন আমরা বলে দেবো। অবশ্যই চার্জ লাগবে, মানে এই বইটা তো অনেক মোটা বই, বইটা তো বানানোর যে খরচ, তোমার বাড়িতে পাঠানোর খরচ, সেটা তোমাকেই বহন করতে হবে। স্যার ওই আর অ্যাডিশনাল পাঠানো সম্ভব না। বইটা নেবে তাদেরকেই দেবেন না পেড যদি কেউ থাকে তাদেরকেও দেওয়া হবে? পেড ব্যাচে দেবো, আমাদের সমস্ত পেড ব্যাচের স্টুডেন্টদেরকেই যত সব নোট আমাদের তৈরি যেগুলো নোট সেগুলো দেবো। এটা তো বুঝতেই পারছো, এটা একটা ইনস্টিটিউশন, আমরা কিছু হেল্প তোমাদেরকে অবশ্যই করতে পারি, যেমন ধরো এই টেট শিওরের
সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দিলাম, এটাও তো আমাদের তৈরি, কিন্তু আমাদের বই তো তোমাকে দেওয়া সম্ভব নয়। আবার কিছু কি ক্লাস তোমাদের অনবরত আমরা করিয়ে যাবো, সেগুলো করতেই পারো, কিন্তু আমাদের এই বইটা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই। এগুলো যারা ভর্তি হবে তারা জেনে যাবে। অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। তো টাকা দিতে হবে না তো, শুধু ওই ধরো বইটা আসার। বইটার টাকা ছাড়া বই কোনোদিন দেওয়া যায়? অর্থাৎ না বইটা না, তো তৈরি করতে আমি পয়সা বলছি লাগে, সেটা অ্যাডমিশনটা নিতাম। না না, অ্যাডমিশন অ্যাডমিশনটা নেওয়ার পর নিতাম, বইয়ের তার চার্জ জন্যই আলাদা করে বইটা নেওয়া দিই। হয়, সেটা নিয়েই তোমাকে বাড়িতে পাঠানো হবে। আলাদা চার্জ মানে নেবেন আমি তাই তো? মানে স্যার আমি বললাম অ্যাডমিশন কি নিলে আমাকে এক্সট্রা কোনো চার্জ লাগবে না বইটার জন্য, তাই তো? বইটার জন্য এক্সট্রা চার্জ লাগবে, টিচার ফিস আলাদাভাবে আমরা নিই, আর বইটার জন্য আলাদাভাবে টাকা নিই। বইটার তৈরি করতে যা খরচ, তোমার বাড়িতে পাঠাতে যা খরচ, সেটা তোমাকেই বহন করতে হবে। শুধু তফাৎ স্যার একটাই, তোমরা বাজারে গিয়ে বইটা কিনতে পারবে না, আমাদের কাছ থেকে নিতে হবে, এইটুখানি তফাৎ। অ্যাডমিশন না নিলেও কেনা যায় বইটা, তাই তো? অ্যাডমিশন না নিলে আমাদের অন্য বইও আছে, সেটা পারবে কিনতে, এটা কিনতে পারবে না। ঠিক আছে, আমাদের অন্য বইও আছে মার্কেটে, সেটা তোমাদেরকে দেখিয়ে অ্যাডমিশনের দিচ্ছি। জন্য এই বইটা কেনার জন্য বললাম কি অ্যাডমিশন যারা নিতে হবে। অ্যাডমিশন নিতে হবে, আমাদের কাছে পড়লেই এই বইটা পাবে তুমি, অন্যভাবে আমরা এই বইটা পাবে। আর যারা হার্ড নিতে চায় না তারা বই বিষয়ে প্রচুর ইন্টারেস্টেড, কিন্তু পড়ার বিষয়ে ইন্টারেস্টেড নয়। শুনতে পাচ্ছি না, এবার বলো। হ্যালো স্যার, বলছিলাম যে বলুন। 5টা বই যদি নিতে যাই কত টাকা পড়বে? এই বিষয়গুলো তো অ্যাডমিশন নেওয়ার পর আলোচনা করা যাবে, এখন আলোচনা করছি না, কারণ এটা অনলি ফর পেইড ব্যাচের জন্য এই বিষয়টা আসবে। আমরা সেগুলো সব তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো, প্রত্যেককে বুঝিয়ে দেবো। আপাতত আমরা একটু পড়ার বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে সেগুলো করো। এবার স্যার আসি পরের ডিটেইলসটা একটু বিষয়, বললে। ঠিক আছে? স্যার অ্যাডমিশনের ডিটেলস তো একটু পড়িয়ে নিই, তারপরে বলি। বলে দেবো অ্যাডমিশন অবশ্যই, ডিটেইলস যেহেতু ক্লাসে 5টা বইয়ের ডিটেইলসটা একটু বলে দিলে ভালো হতো, মানে অ্যাডমিশন নেওয়ার পরে যে সব 5টা বলে দেবো, বইয়ের কথা বলবেন। সব বলে দেবো, বলে দেবো, মিউট করো। স্যার কন্টিনিউ করেন বলে স্যার। দেবো আমরা এখানে কেন জড়ো হয়েছি বলতো? আমরা পড়ার জন্য কিন্তু জড়ো হয়েছি। আমি কিরকম পড়াই, আমি ভালো পড়াই না কি পড়াই, তোমাকে ফলস ভাবে ভর্তি করছি, তুমি আমাকে না দেখে তুমি কেন অ্যাডমিশনের কথা আগে থেকে ভাবো? তুমি জানো টেট শিওরের আমরা চট করে কাউকে ভর্তিও নিইনি, এখানে অন্তত 10 জন থেকে 15 জন আছে, বারবার ফোন করেছে, স্যার কবে ভর্তি হবো, আপনাদের ডেমো ক্লাস করেছি, আমি একজনকে ভর্তি নিইনি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কিন্তু তোমার দায়িত্ব নিয়ে তোমাকে পাস করানো। কিন্তু যে কোনো ইনস্টিটিউশনের কি থাকে, তারা ভর্তি হও ভর্তি হও, আজকে অফার চলছে, কালকে 10 টাকা কম দিচ্ছি, এ সমস্ত করে। কিন্তু আমাদের সংস্থায় তো আমরা সবাই এখানে চাকরি করি, আমরা এখানে কেবলমাত্র দায়িত্ব নিলে দায়িত্ব পালন করব, এই মতবাদেই বিশ্বাসী। ঠিক আছে, এবং আমরা টেট শিওর কিন্তু বহুদিন ধরে, সব থেকে পুরোনো টেটের ইনস্টিটিউশন। এবং আমাদের টিচারদেরও দেখো, আমি সবাইকে ডেমো ক্লাস করাচ্ছি, ভোট নিচ্ছি কোন টিচারের কাছে পড়বে বলো, যারা যেই ব্যাচে যেই টিচারকে বলছে তাদের সেই ব্যাচেই সেই টিচারকে অ্যাসাইন করে দিচ্ছি। যাই হোক, এনিওয়ে সে নিয়ে আবার পরে আলোচনা করব। এবার আসি পড়ার অংশের মধ্যেই আসি। কেমন পড়াচ্ছি বা কেমন লাগছে পড়াটা, সেটা আগে দেখো। ঠিক আছে, তারপরে ভর্তির বিষয় তো আমি আছি, আমাদের ফোন নাম্বার আছে, এই যে নোটের মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে। সে তুমি 12টা একটা সময় মানে 12টা অব্দিও ফোন করতে পারো রাত্রেবেলা, শুধুমাত্র স্কুল টাইমটায় ফোন করলে আমাকে পাবে না, বাদ বাকি যে কোনো সময় ফোন করলেই পেয়ে যাবে। এই যে প্রত্যেকটা বইয়ের মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, দেখো এই যে এটা হচ্ছে অফিসিয়াল ফোন নাম্বার, 8902204489, অত্যন্ত সহজ নম্বর, ফার্স্টে 89, শেষেও 89, মাঝখানে 0222044। প্রত্যেকটা পেজের মধ্যে ফোন নাম্বার আছে। তোমার অ্যাডমিশনের বিষয়ে আমাকে ফোন করবে, আমি তোমাকে ডিটেলসে পুরো বলে দেবো। শুধু বলে দেবো না, একটা অ্যাডমিশন প্রোফর্মাও বানিয়ে দেবো, সেটার মধ্যে সব লেখা থাকবে। ওকে, তো চলো আমরা এবার আসি আবার পড়ার মধ্যে। হ্যাঁ, পড়া কেমন লাগছে আমাকে একটু সেই ফিডব্যাকটা দেবে। অ্যাজ এ টিচার হিসাবে আমার কাছে এটা সব থেকে বড় প্রাপ্তি। অ্যাডমিশন তুমি নেও না নাও সেটা তোমার পার্সোনাল বিষয়, বাট পড়া কেমন লাগছে এটা আমাকে একটু জানাবে। এটা হচ্ছে আমি তোমার মানে তোমার কাছে আবদার করলাম, বলতে পারো। স্যার এবার পড়ানো আসবো ভালো লাগছে আমাদের। বলে কি এতগুলো বই করছি না? আচ্ছা বেশ, ঠিক আছে, এটা মিউট করে শোনো। এবার এই পেডাগজি বিষয়ে টোটাল 13টা টপিক রয়েছে। এই 13টা টপিকের মধ্যে দেখতেই পাচ্ছ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনস, বেসিক অফ ইংলিশ স্কিলস ইত্যাদি, এরকম ভাবে টোটাল 13টা টপিক আছে। এই 13টা টপিকের মধ্যে 3টে টপিক একদমই নতুন। কোন 3টে টপিক? যেটা পশ্চিমবঙ্গ সরকার আগে কখনোই ছিল না, এই 3টে টপিক লাস্টের। একটা হচ্ছে লেসন প্ল্যান অথবা ডিজাইন, এইটা থেকে প্রশ্ন কিন্তু 2023 সালের প্রশ্নপত্রে আসেনি, কিন্তু 24 সালে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ এটা কিন্তু একটা নতুন টপিক। মাইক্রো টিচিং একটা নতুন টপিক, এটাও নতুন,
এবং আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এটাও একটা নতুন টপিক। এই তিনটে টপিক হচ্ছে 2023 সালে নতুন করে অ্যাডেড হয়েছে, যুক্ত হয়েছে। এর আগে এই টপিকগুলো কখনো ছিল না। ঠিক আছে, এবার আজকে আমাদের যেহেতু তোমরা এখানে জড়ো হয়েছে এবং এখনো প্রায় 80 জন স্টুডেন্ট আছে ক্লাসে, তো আমরা একটা টপিক পড়াবো। দুটো টপিক চুজ করে নিচ্ছি, কমেন্ট বক্সে বলবে কোনটা পড়ালে ভালো লাগবে তোমাদের। একটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল, আর একটা টপিক বোধহয় নিয়েছি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই দুটোর মধ্যে কোন টপিকটা পড়ালে ভালো হয় বলো? ল্যাঙ্গুয়েজ স্কিলটা পড়ান স্যার, ভালো লাগবে। ল্যাঙ্গুয়েজ স্কিলস পড়বে, আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে সেটাই করি। আর কেউ কিছু বললো না, একজনই বললো শুধুমাত্র। চলো ল্যাঙ্গুয়েজ আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলসই পড়িয়ে দিচ্ছি। এবং অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রতি বছরই প্রশ্ন আসে, কিন্তু বর্তমানে প্রশ্নের ধরনটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে। বেশি ল্যাঙ্গুয়েজ স্কিল সহজ, মানে আপনার বোঝানোটাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা বেশ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো একটু মিউট করো, তাহলে একটু পড়াই, যারা কোনোদিন পড়া শোনেনি তারাও একটু শুনুক, আর তারপরে কেমন লাগলো একটু কমেন্টে বলুক, তাহলেই হবে। ঠিক আছে, মন দিয়ে শোনো, শেষ অবধি থাকো, একটু কষ্ট হলেও শেষ অবধি থাকো। আমি শেষের দিকে তোমাদের বইটাও দিচ্ছি এবং কোর্স ফিস সম্পর্কেও বলে দিচ্ছি। ঠিক আছে, চলো দেখো, সবার প্রথমে আমাদের এই টপিকটার নাম যেহেতু ল্যাঙ্গুয়েজ স্কিলস, তার মানে ভাষার দক্ষতা। অর্থাৎ আমাদের যে ভাষা, মানে মাতৃভাষা, সবার এখানে মাতৃভাষা আমি ধরে নিলাম বাংলা। তাহলে এই যে বাংলা ভাষাটায় যে আমরা কথা বলছি, এই ভাষাটা কিন্তু চট করে রপ্ত হয়নি। এর এটাকে যদি আমরা সঠিকভাবে রপ্ত করতে চাই, তাহলে তিনটে দক্ষতার মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়েছে সব সময়। এই তিনটের নাম হলো, একটা হচ্ছে কি লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কটা স্কিল? তাহলে 4টে স্কিল। এবং এই 4টে স্কিলের মধ্যে সিকোয়েন্স অনুসারে আমরা সাজিয়ে দিয়েছি। সবার প্রথম যে স্কিলটা আসে তার নাম হচ্ছে গিয়ে লিসনিং। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেটা মানব শিশু, তখন সে সবার প্রথমে কিন্তু শুনতে পায়। এরপরে বহু দিন পরে সে যেটা দ্বিতীয় স্কিল তার মধ্যে রপ্ত হয় বা সে রপ্ত করতে পারে, সেটা নাম হচ্ছে গিয়ে স্পিকিং। এবং তারও অনেক দিন পরে হচ্ছে গিয়ে রিডিং, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে রাইটিং। অর্থাৎ এই 4টে স্কিল সে কিন্তু রপ্ত করে একটা ভাষাকে ডেভেলপ করার জন্য বা একটা ভাষাকে সঠিকভাবে উন্নতি করার জন্য। তাহলে 4টে স্কিলের মধ্যে সব থেকে কঠিনতম স্কিল কোনটা বলতো? কোনটা কঠিন স্কিল? তাড়াতাড়ি বলো, উত্তর পাচ্ছি না কেন? রাইটিং। ঠিক আছে, রাইটিং সব থেকে কঠিন। কেন? কারণ এই রাইটিং স্কিল রপ্ত করতে গেলে তোমাকে আগে 3টে স্কিলকে ভালো করে রপ্ত করে আসতে হবে, তারপরে তোমার রাইটিং স্কিল রপ্ত হবে। তার মানে সব থেকে জটিল এবং সব থেকে কঠিনতম স্কিল হচ্ছে কি রাইটিং। এছাড়াও কেন কঠিন সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তার কারণ হচ্ছে রাইটিং স্কিলের ক্ষেত্রে আমাদের হাতের মাংসপেশি, ব্রেন এবং আমাদের যে মানসিকতা, মন, সবকটার মেলবন্ধন সঠিকভাবে না ঘটলে রাইটিং স্কিল এ দক্ষতা অর্জন করা যায় না। এই 4টে স্কিলকে সংক্ষেপে বলা হয় LSRW, অর্থাৎ প্রত্যেকটা স্কিলের প্রথম লেটারকে নিয়ে LSRW করা হয়েছে। দ্য প্রপার সিকোয়েন্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ইন শর্ট LSRW। অর্থাৎ যদি সিকোয়েন্স অনুসারে আমি এই 4টে স্কিলকে সাজাই, তাহলে 4টে স্কিলের যেটা হবে পরপর, সেটা হচ্ছে প্রথমে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই স্কিলটা, এই সিকোয়েন্সটা মেনটেন হবে। টেটে, সিটেটে এবং পশ্চিমবঙ্গ সরকারের টেটেও একবার একটি প্রশ্ন এসেছিল বা আসে, যে ল্যাঙ্গুয়েজ স্কিলের সঠিক সিকোয়েন্স কোনটা। সেখানে এরকম ভাবে স্কিল গুলোকে দিয়ে দেবে তোমার লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা হচ্ছে সঠিক সিকোয়েন্স। ওখানে দিয়ে দেবে স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, অর্থাৎ এটাকে এলোমেলো করে দেবে। তাহলে তোমাকে কিন্তু এই সঠিক যে সিকোয়েন্স, এটাকে একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এইবার এই যে স্কিলগুলো, এই স্কিলগুলোর ক্ষেত্রে দুটো মোড আমরা অবলম্বন করি, একটা হচ্ছে ওরাল মোড, একটা হচ্ছে গিয়ে রাইটিং মোড। কিসের মোড বলতো? এটা মূলত হচ্ছে ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ আমরা যে ভাষা ব্যবহার করি, এটা দুটো পদ্ধতিতে আমরা এই ভাষাটাকে ডেভেলপ করি বা ব্যবহার করি। একটা হচ্ছে গিয়ে লিখে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে ওরাল, মানে বলে প্রকাশ করতে পারি।
ঠিক আছে? এই চারটে স্কিলের মধ্যে একে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পেরেছি বা করেছি। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, আর একটাকে আমরা বলি প্রোডাক্টিভ স্কিল। অর্থাৎ চারটে স্কিলকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রিসেপটিভ আর একটা হচ্ছে প্রোডাক্টিভ। এখান থেকে প্রশ্ন প্রায় বছরই আসে যে রিসেপটিভ স্কিল কোনটা। চারটে স্কিলের মধ্যে একটা রিসেপটিভ থাকবে, বাদ বাকিগুলো থাকবে না, তোমাকে রিসেপটিভটা খুঁজে বের করতে হবে। কাজে ভালো করে বুঝে নাও, এই চারটে স্কিলের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা রিসেপটিভ, একটা হচ্ছে প্রোডাক্টিভ। রিসিভ মানে কি? ফোনটা তোমার কাছে আমি করলাম, তুমি রিসিভ করে নিলে, তার মানে গ্রহণ করা। প্রোডাক্ট মানে কি? তৈরি করা বা উৎপাদন করা। তাহলে রিসিভ হচ্ছে গ্রহণ করা। অর্থাৎ এই চারটে স্কিলের মধ্যে দুটো স্কিলের থেকে আমরা সবসময় গ্রহণ করি। ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করার জন্য এক্সপোজার গ্রহণ করি। অর্থাৎ ভাষাকে রপ্ত করার জন্য দুটো স্কিলকে আমরা সবসময় গ্রহণ করি। সেটা কি কি? একটা হচ্ছে লিসনিং। এই মুহূর্তে আমি কথা বলছি, তুমি কেবলমাত্র শুনছো, তার মানে তুমি আমার কথাগুলোকে কেবলমাত্র গ্রহণ করছো। তার মানে লিসনিং হচ্ছে একটা রিসেপটিভ স্কিল। আমি আমার এই বইটা তোমাকে দিয়ে দেব একটু পরে, পিডিএফ বই তুমি পেয়ে যাবে। আমি থাকবো না তোমার সঙ্গে, কিন্তু তুমি আমার পিডিএফ বইটা পড়ে বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারবে। তার মানে তুমি রিডিং করেছো, এবং রিডিং পড়ে জ্ঞান অর্জন করেছো, দ্যাট মিনস তুমি রিসিভ করেছো। তার মানে এটাও একটা রিসিপটিভ স্কিল। আমি জলজ্যান্ত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে লিসনিং এবং রিডিং, যেটা আমি এই মুহূর্তে বলছি, এবং আমার বই পড়ে তুমি যেটা রপ্ত করতে পারবে, এই দুটো হচ্ছে রিসেপটিভ স্কিল। এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার। কারো আছে? না স্যার স্যার, ঠিক আরেকবার আছে। না স্যার। নেই। অর্থাৎ রিসেপটিভ মানে গ্রহণ করা, লিসনিং এবং রিডিং দুটো হচ্ছে রিসেপটিভ স্কিল। এবার আমরা প্রোডাক্টিভ মানে হচ্ছে তৈরি করা বা উৎপাদন করা। এই প্রোডাক্টিভ স্কিল হচ্ছে দুটো। একটা হচ্ছে গিয়ে, আমি বলে নিই, আমি সময় দেবো কথা বলার। একটা হচ্ছে স্পিকিং, আর একটা হচ্ছে গিয়ে রাইটিং। কেন প্রোডাক্টিভ সেটা ভালো করে বুঝে নাও। এখন আমি যে এত কথা তোমাদেরকে বলে যাচ্ছি, বা এই সাবজেক্ট সম্পর্কে এত জ্ঞান তোমাদেরকে দিয়েই চলেছি, এতক্ষণ ধরে দিয়ে চলেছি, বা আরো 2-3 ঘন্টা জ্ঞান দিলেও আমার জ্ঞান শেষ হবে না। কেন হবে না বলতো? কারণ আমি এই টেট বিষয়টা নিয়ে এতটাই রপ্ত করেছি যে আমি অনবরত এটা নিয়ে কথা বলে যেতে পারছি। এবং এই যে কথাটা বলছি, এটা হচ্ছে প্রোডাক্টিভ একটা কোয়ালিটি আমার। কেন কোয়ালিটি? কারণ আমি নিজে কিন্তু 9বার টেট কোয়ালিফাই করে তোমাদেরকে পড়াতে এসেছি। 5বার সিটেট আর 4বার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের টেট। এটা আমি বারবারই বলি, একটু গর্ব করেই বলি। অনেকে হয়তো শুনে মনে হবে যে বারবার স্যার বলে, হ্যাঁ একটু গর্ব করেই বলি, কারণ আমি অনেক খেটেই এটা অর্জন করেছি, তাই বলি। এবার বিষয়টা হলো যে এই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, এবং সেইটা সম্পর্কে তোমাকে এত বারবার বলছি, দ্যাট মিনস আমি কিন্তু কিছু প্রোডাক্ট আমার মধ্যে রয়েছে, যেটা আমি সব তোমাকে বলে তোমাকে বোঝাতে পারছি। তার মানে এটা হচ্ছে আমার একটা প্রোডাক্টিভ স্কিল। তার মানে স্পিকিংটা হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল। এবার আমি যদি সেটা লিখে তোমাকে বোঝাই, যেমন আমার বই আছে টেটের, সেটা পড়ে যখন তুমি বুঝতে পারো, আমার সম্পর্কে জানতেও পারো, তখন সেটাও হয়ে যায় কিন্তু প্রোডাক্টিভ স্কিল। তার মানে আমাদের চারটে যে স্কিল রয়েছে, সেই চারটে স্কিলকে আমরা আরো দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলছি রিসেপটিভ স্কিল, যেটা হচ্ছে লিসনিং এন্ড স্পিকিং, আর আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যার মধ্যে রয়েছে স্পিকিং এবং রাইটিং। এবার পরীক্ষার সময় প্রশ্ন আসবে যে হুইচ ওয়ান ইজ প্রোডাক্টিভ স্কিল, এরকম একটা প্রশ্ন থাকবে, এখানেও বোধহয় আছে। এবং তিনটেই থাকবে ভুল, একটা থাকবে ঠিক। তোমাকে ঠিকটাকে খুঁজে বের করতে হবে। পারবে তো? এবার দেখো, এই যে প্রশ্ন আছে 25 নম্বরে, বলেছে দ্য প্রোডাক্টিভ স্কিলস অফ এ ল্যাঙ্গুয়েজ আর, কোনগুলো প্রোডাক্টিভ স্কিল? বলছে লিসনিং রাইটিং, রিডিং রাইটিং, স্পিকিং লিসনিং, স্পিকিং রাইটিং। রাইটিং। যখন স্পিকিং রাইটিং স্পিকিং এন্ড রাইটিং স্পিকিং এন্ড রাইটিং মানে অপশন ডি। কিন্তু যখনই অপশন গুলো এরকম ভাবে দেওয়া হয়েছে, তোমার কিন্তু চট করে গুলিয়ে যাবে একটু, যদি তুমি না ভালো করে পড়ো। এখন তো এই মুহূর্তে পড়ে এই মুহূর্তে প্রশ্ন ধরেছি, তাই সবাই পেরে যাবে। কিন্তু যখন তুমি অনেক পড়ে ফেলবে, তখন কিন্তু এই প্রশ্নটাও তোমার কাছে একটা কঠিন বলে মনে হবে। এছাড়াও এখন তো প্রশ্নের ধরন কঠিন করে দিচ্ছে। 2023 সালের প্রশ্নপত্র তো দেখেছো অনেকেই, তো কঠিন ভাবেই প্রশ্ন আসতে পারে। কাজে তোমাকে রেডি থাকতে হবে সেই প্রশ্নগুলোকে আনসার করার জন্য।
এবার আমি যতটুকু পড়ালাম তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। স্যার বলো। স্যার বলছি এইভাবে কি বলতে পারি যে রিসেপটিভ মানে ওখানে থিঙ্কিং এর প্রয়োজন হয় না সেরকম, আর প্রোডাক্টিভের ওখানে থিঙ্কিং এর প্রয়োজন হয়? রিসেপটিভের ক্ষেত্রে থিঙ্কিং এর প্রয়োজন হবে না। আচ্ছা, আমি যখন তোমাকে বইটা পাঠাবো তুমি তো সেটা পড়ে জ্ঞান অর্জন করবে, মানে রিডিং। তোমার যদি চিন্তার শক্তি না থাকে তুমি কি আমার বই পড়ে আদৌ কিছু বুঝতে পারবে? তাহলে কি তোমার থিঙ্কিং এর প্রয়োজন হলো না? না স্যার, আমি মানে প্রচুর নেই সেটা বলছি না, মানে কম বেশি এটা বলছি। কম বেশি কিন্তু ওইভাবে তো মানে এটাকে ডিনোট করা যায় না বা সেটা করা উচিত নয়। অবশ্যই লিসনিং এবং রিডিং দুটোর ক্ষেত্রেই থিঙ্কিং এর অত্যন্ত ভালোভাবে প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে দেখে নাও। ধরো আমি যে তোমাকে কথাগুলো বলছি না, তুমি কিন্তু একটা কিছু ভিজুয়ালাইজ করতে পারবে। ধরো এই নোটটা তুমি 4-5 বার বাড়িতে পড়ে নিয়েছো আমি পড়ানোর আগেই। এবার আমি যখন তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই নোটটার একটা চিত্র তোমার জলছবির মতো তোমার চোখের সামনে চলে আসবে। এটা কিন্তু তোমার ভিজুয়ালাইজেশন বা তোমার থিঙ্কিং, কারণ তুমি এটা পড়েছো তাই। তাহলে তুমি ভেবে দেখো তো যে লিসনিং এর ক্ষেত্রে কি তোমার থিঙ্কিং এর প্রয়োজন হলো না? অনেক বেশি পরিমাণেই হলো। এবং থিঙ্কিংটা ঠিকঠাক ভাবে আসলেই তুমি এই পড়াটা রপ্তও করতে পারবে ভালোভাবে। ঠিক আছে, অর্থাৎ প্রয়োজন আছে। ওইভাবে আমরা মানে ডিনোট করতে পারি না যে একটা চিন্তার প্রয়োজন আছে একটা নেই, ওরকম ভাবে হয়। এবার আমরা আসবো পরের অপশনটায়। এবার এই লিসনিং স্কিলকে মানে প্রত্যেকটা স্কিল সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সবার প্রথমে ধরো লিসনিং স্কিল যদি সম্পর্কে বলি তাহলে কি এটা? লিসনিং ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস দ্যাট উই অ্যাকোয়ার ইন আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ মানে মাতৃভাষা। লিসনিংটা সবসময় আমরা মাতৃভাষার মাধ্যমে রপ্ত করে থাকি। কারণ কেন মাতৃভাষা? তুমি কার কাছ থেকে প্রথম কণ্ঠস্বর শুনতে পাবে? তুমি যদি হসপিটালে জন্মাও নার্সদের কাছে শুনতে পাবে ধরো, বা বাড়িতে আসলে কার কাছে শুনতে পাবে? তুমি শুনতে পাবে তোমার মা বাবার কাছ থেকে। তার মানে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজটি তুমি সর্বপ্রথম শুনতে পাবে। ইট ইজ নোন অ্যাজ দ্য রিসেপটিভ স্কিলস, এটা আমরা জানি। এবং এই লিসনিংটাকে আরেকটা স্কিলেও ভাগ করা যায়, এটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু একটা প্যাসিভ স্কিল। লিসনিং হচ্ছে প্যাসিভ। কেন প্যাসিভ? এখানে আমি বক বক করছি, তুমি কেবল শুনছো, তোমার এখানে কোনো অ্যাক্টিভ ভূমিকা নেই। তুমি প্যাসিভলি এটাকে গ্রহণ করছো। এবার যদি তোমাকে প্রশ্ন করে, যেটা 2023 সালের প্রশ্নপত্রে ছিল, যে কম্প্রিহেনশন রিডিং ইজ এ প্যাসিভ স্কিল, অ্যাক্টিভ প্যাসিভ স্কিল এন্ড অ্যাক্টিভ স্কিল, কি হবে বলো তো? প্যাসিভ স্কিল। কম্প্রিহেনশন রিডিং কিন্তু প্যাসিভ স্কিল নয়। দেখবে যে উত্তরপত্র 2023 সালে দেওয়া হয়েছে সেখানে অ্যাক্টিভ স্কিল লেখা আছে। আমি স্যার যখন activity পড়াটা মানে? বলছি তুমি তখন শুনছো, কিন্তু যখন কম্প্রিহেনশন তুমি শুনছো, মানে একটা কম্প্রিহেনশন আমি পড়ছি তুমি উত্তর করবে শুনে শুনে। আমি যদি যেটা পড়ছি সেটা উত্তর মানে বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি সেটাকে অ্যাক্টিভলি না শোনো তুমি সেই কম্প্রিহেনশনে কোনো উত্তর করতে পারবে? ওটা কিন্তু তখন অ্যাক্টিভ না স্কিল স্যার। হয়ে যাবে। ঠিক আছে, ওটা বোকা বানানোর জন্যই তোমাকে প্রশ্নপত্র দিবে, আর তুমি ভুলভাল উত্তর দিয়ে সেই টেট ফেল করে যাবে। ওটাই ওরা চায়, সেই জন্য কিন্তু ওটা অ্যাক্টিভ স্কিল উত্তর হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করছে স্যার ওটা অ্যাক্টিভ কেন? এই কারণেই অ্যাক্টিভ। এবার আসি এই লিসনিং স্কিলকে। লিসনিং স্কিল হচ্ছে এটা আরেকবার বলুন। সিমেন্ট্রিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা একটু পরে মানে পরবর্তীতে আমরা অন্য নোটে পড়াবো। লিসনিং হচ্ছে একটা সিমেন্ট্রিক অ্যাসপেক্ট। সিমেন্ট্রিক কি? সিমেন্ট্রিক মানে হচ্ছে সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স। সিমেন্ট্রিক কথার মানে হচ্ছে মিনিংফুল সেন্টেন্স। মানে আমি যেটা বলছি তোমাকে সেটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলেই তো তোমার পড়াটা রপ্ত হবে বা লিসনিংটা সার্থক হবে। তার মানে সিমেন্ট্রিক মানে শোনাটা হচ্ছে একটা সিমেন্ট্রিক অ্যাসপেক্ট, মানে একটা একটা বোধগম্য একটি বিষয়। আমার কাছ থেকে তুমি শুনছো কিন্তু কিছু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা বোধগম্য হলো না। এফদের মতো কোনো প্রশ্ন থাকলে বল। স্যার বলছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ স্কিলটা একটু বলুন। অ্যাক্টিভ স্কিল মানে যেখানে তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, আর প্যাসিভ মানে যেখানে তুমি অ্যাক্টিভ নও, তুমি শুনছো। যেমন তুমি আমার পড়া এই মুহূর্তে শুনছো, এক্ষেত্রে তুমি পার্টিসিপেট করছো না, তুমি কেবল আমার কথাটা শুনছো। তার মানে তুমি এখানে প্যাসিভ ভূমিকা পালন করছো। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তোমরা করেছো সেই ঠিক সেরকমই। না, এক্ষেত্রে আমি যেমন আপনার সাথে কমিউনিকেট করছি, তো এখানে কি অ্যাক্টিভ হচ্ছে না?
কমিউনিকেট করছো, সেটা তো কমিউনিকেট যখন তুমি করছো, প্রশ্নটা তো ওটা বলেনি। প্রশ্ন বলছে লিসনিংটা কি, যখন তুমি আমার কথা শুনছো তখন তুমি কি ভূমিকা পালন করছো। এখানে বলেনি যে স্যার যখন তুমি আমার সাথে কথা বলছো তখন তুমি কি ভূমিকা পালন করছো, প্র্যাকটিসে এটা নয়। তখন স্যার প্যাসিভ তো। যখন তুমি কথা বলছো হ্যালো তখন স্যার। তুমি একটি ভূমিকাই পালন করবে। হ্যালো স্যার। বলো। স্যার আমি একটু আগে বলেছিলাম ওই থিঙ্কিং এর ব্যাপারটা, যেমন ধরেন যে আপনি পড়াচ্ছেন তো আপনাকে থিঙ্কিংটা বেশি করতে হচ্ছে, আর আমি যে শুনছি তো আমাকে সেরকম থিঙ্কিং করতে হচ্ছে না। না, তুমি পড়া রপ্ত করলে তোমাকে থিঙ্কিং করতে হবে, এখানে থিঙ্কিং এর কোনো বিষয় আসবে না, ঠিক আছে? সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে পড়াচ্ছেন আমার থেকে আপনাকে অনেকটা বেশি থিঙ্কিং করতে হচ্ছে পড়ানোর সেটা তো টাইমে, হচ্ছে, যে আপনি কিন্তু স্পিকিং ওইদিকে তো করছেন। ডিনোট করছি না বিষয়টা, বোঝা গেল? তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু তুমি যেভাবে বলছো সেইভাবে আমরা কোনো বিষয়কে ভাগ করতে পারি না, যে এটা কম চিন্তা করতে হয়, একটা বেশি চিন্তা করতে হয়, এটা না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তুমি যেটা বলছো, এখানে তো ব্যক্তি বৈষম্য আছে। ধরো ধরো আমি একটা গল্প করি তোমাদের সাথে, একটু বন্ধু, সবাই তো বন্ধু এখানে আমরা। এখানে ধরো কারো বয়স 38 বছর, তার হাতে আর 2 বছর আছে টেট পরীক্ষা দেওয়ার জন্য বা চাকরি পাওয়ার জন্য। এবার তার টেট পরীক্ষাটায় চাকরি পাওয়ার যেটা স্পৃহা থাকবে, অথবা কেউ হয়তো নিজের জমির কিছুটা অংশ বিক্রি করে দিয়ে ডিএলএড করেছে, তার টেট পাস করার যে প্রবণতা এবং যে অ্যাগ্রেসিভ ভূমিকা আছে। অথবা ধরো টেট না পাস করলে চাকরি হবে না, চাকরি না হলে কারো প্রেমিক বা প্রেমিকা তাকে ছেড়ে চলে যাবে এবং এটা কনফার্ম হয়ে গেছে, তার চাকরি পাওয়ার যে প্রবণতা থাকবে। আর কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে বাবা মায়ের টাকায় জাস্ট ডিএলএডটা করে শখে পরীক্ষা দিচ্ছে, দুজনের মানসিকতা কি সেম থাকবে? না না স্যার। না থাকবে না। তার না মানে স্যার। আমার পড়া যে শোনার যে মানসিকতা বা স্পৃহা, সেটাও কি একই থাকবে? না, থাকবে না। নো স্যার। তার মানে আমি যে পড়াচ্ছি, কেউ হয়তো এটাকে এতটাই ডিপলি নেবে এবং এতটাই এটাকে নিয়ে চিন্তা করবে যে এই পড়াটা তার এই ক্লাসেই রপ্ত হয়ে যাবে। আর কেউ কেউ এখানে শখে জয়েন করেছে, টিভি দেখতে দেখতে বা কোন একটা কাজ করতে করতে হেডফোন রেখেছে, ফ্রি ক্লাস হচ্ছে, দেখি না মানিক স্যার কি পড়ায়, অনেকদিন ধরে নাম শুনেছি, দেখি লোকটা কি পড়ায়, এইভাবে জয়েন করেছে। তার যে থিঙ্কিং থাকবে, দুটো কি সমান হবে? হবে না। অবশ্যই সমান। দিয়ে এটাকে ডিনোট করতে পারছি না। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। পড়া ভালো লাগছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, খুব হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সুন্দর বুঝতে হ্যাঁ পারছি। স্যার। একটু হ্যান্ড সাইন আছে, একটু রেস করে দাও, দেখি কতজন শুনছে বা কতজনের ভালো লাগছে, তাহলেই বুঝতে পারবো। বাহ, বেশ, সবাই দেখছি হ্যান্ড সাইন রেস করছে। বাহ, ভালো লাগছে। এবার আসবো আমরা তাহলে পরের অংশে। ঠিক আছে, যদি ভালো লাগে টেট শোরের একটু প্রচার করে দিও। টেট শোরের এমনিতেই প্রচার নেই, আমিও দীর্ঘদিন ধরে একটি অন্য কাজে ব্যস্ত ছিলাম, মানে বই লেখারই একটি কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ব্যাচও করতে পারিনি। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের বলো আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি, যদি তারা চায় তারাও অ্যাডমিশন নিতে পারে। এবং এটুকু আমি দায়িত্ব নিচ্ছি, কেউ টেট শোরে ঠকবে না, এবং টেট পাস করানো আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি যদি সুস্থ থাকি এবং আমি যদি ভালো থাকি, টেট পাস করিয়ে ছাড়বো। তোমাদের শুধু কথা শুনতে হবে আমার, আর পড়াশোনা করতে হবে, কারণ পরীক্ষা তো আমি দেবো না, পরীক্ষা তুমি দেবে। কথা তোমাকে শুনে চলতে হবে, পড়াশোনা করতে হবে। আর এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে যখন তুমি ডিএলএড করেছো, তোমাকে কিন্তু টেট পাস করতেই হবে। বিভিন্ন মানুষ নানা ধরনের কথা বলবে, করাপশন হচ্ছে, চাকরি হয় না, টেট পাস করে বসে আছে, কিছু হচ্ছে না, এই ধরনের প্রচুর মানুষ থাকবে। তুমি তোমার লক্ষ্য থেকে সরবে না। 2025 সালের মধ্যেই 15,000-এর উপরে একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা প্রাইমারিতেই হবে। এই রিক্রুটমেন্টেই তুমি চাকরি পেয়ে দেখিয়ে দাও অন্যদের, এটা আমার বক্তব্য। আর যদি তুমি এখন সেই সময় নষ্ট করো, তাহলে কিন্তু আবার কবে পরীক্ষা হবে, 2026-এ ভোট হয়ে যাওয়ার পর, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা বা গ্যারান্টি নেই। কারণ আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সমস্ত পরীক্ষা সবকিছুই নির্ভর এখন
এখন নির্ভরশীল হয় হচ্ছে গিয়ে ভোট কেন্দ্রিক। সেই জায়গা থেকে এই বিষয়টা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। স্যার ক্লাস রুটিনটা একটু বলে দিন তো। দেব, আর একটু পড়িয়ে নিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে। এইবার এই লিসনিং স্কিলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, আর একটাকে বলছি নন ইন্টারঅ্যাক্টিভ লিসনিং। খুব সহজ বিষয়। কিরকম বিষয়? ইন্টারঅ্যাক্টিভ লিসনিং সিচুয়েশন include face-to-face conversation and telephone calls in which we are already listening and speaking, and in which we have a chance to ask for clarification. ইন্টারঅ্যাক্টিভ লিসনিং এর ক্ষেত্রে আমরা ফেস টু ফেস কনভারসেশন করি, অথবা ফোনে কথা বলি, অথবা এখন আমরা যেভাবে ক্লাস করছি এটাও অনেকটা ফোনে কথা বলার মতোই, কিন্তু কারণ একে অপরের সঙ্গে কথা বলতে পারছি। এটা কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস এবং ইন্টারঅ্যাক্টিভ সেশন, ঠিক আছে? তাই এই ধরনের যে লিসনিং, যেটা তোমার কথা আমি শুনছি, আমার কথা তুমি শুনছো, এটাকে আমরা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ লিসনিং বলে থাকি, ঠিক আছে? এবার আসছে নন ইন্টারঅ্যাক্টিভ লিসনিং। কিরকম? সাম অফ নন ইন্টারঅ্যাক্টিভ লিসনিং সিচুয়েশন আর লিসনিং টু দ্য রেডিও, টিভি এন্ড লেকচার অর রেকর্ডেড ক্লাস। নন ইন্টারঅ্যাক্টিভ মানে ধরো টিভিতে যে সিরিয়াল দেখছো, ঠিক আছে? টিভিতে সিরিয়াল যখন তুমি দেখছো, দেখা যাচ্ছে যে বৌমা শাশুড়ির উপরে খুবই অত্যাচার করছে, তোমার খুবই রাগ হচ্ছে বৌমার প্রতি, কিন্তু তুমি কিছুই করতে পারছো না, বলতেও পারছো না। এটা নন ইন্টারঅ্যাক্টিভ সেশন। যেটাতে আমার বলার কোনো অধিকার নেই, সেটা তো অধিকার না, তুমি বলার কোনো জায়গা নেই, মানে স্কোপ নেই। অধিকার তো আছেই, তোমার সিরিয়ালে ভাল লাগছে না, বৌমাকে ভাল লাগছে না, গালাগালিও দিতে পারো, অধিকার তোমার আছে, কিন্তু তোমার সিচুয়েশন নেই সেইটা করা। মানে ওরা শুনতে পাবে না। হ্যাঁ, ওরা শুনতে পাবে না, তুমি তোমার মতো কোলাপ বকতেই পারো, লোকে পাগল বলবে, আর কিছু না। এইবার তার মানে একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেল, আর একটা নন ইন্টারঅ্যাক্টিভ লিসনিং হলো। এবার আসছে স্পিকিং স্কিলের ক্ষেত্রে। স্পিকিং স্কিলের ক্ষেত্রেও তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি স্পিকিং স্কিলকে, বা সিচুয়েশন অনুসারে এটা আমরা ভাগ করি প্রত্যেকটাই। একটাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং, এখানেও মানে একে অপরের সঙ্গে কথা বলবো, যেমন হচ্ছে টেলিফোনে কথা বলছি বা এখন ক্লাস করছি ইত্যাদি। একটা হচ্ছে পার্শিয়াল ইন্টারঅ্যাক্টিভ। কিরকম? সাম স্পিকিং সিচুয়েশন আর পার্শিয়াল ইন্টারঅ্যাক্টিভ সাচ আস হোয়েন গিভিং এ স্পিচ টু এ অডিয়েন্স। পার্শিয়াল ইন্টারঅ্যাক্টিভ কিরকম? ধরো একজন গায়িকা বা গায়ক, সে স্টেজে গান গাইছে, সামনে কয়েক হাজার লোক আছে, অথবা আমাদের মুখ্যমন্ত্রী বা কোনো একজন বক্তৃতা দিচ্ছে স্টেজে, সামনে কয়েক হাজার বা লাখ লোক রয়েছে। এখন তুমি একটা গানের অনুরোধ করছো, যে আমি গায়ক গায়িকায় দিয়ে উদাহরণ দিই, ধরো তো কোনো একজন গায়ক বা গায়িকা, সে কি করছে, গান গাইছে, এবং তুমি একটা গানের অনুরোধ করছো, তুমি বা তোমার 10 জন বা 12 জন বন্ধু মিলে অনুরোধ করছো যে তুমি বৃষ্টি চেয়েছো বলে আমি এই মেঘের ভেঙেছি মন, যে গানটা আছে এটাই করছো। এখন বিষয়টা রয়েছে, সে স্টেজ থেকে কিন্তু তোমার কথা শুনতে পাবে না, কিন্তু তোমরা যদি অনেক 10 জন 15 জন 20 জন চিৎকার করে বলো, তখন কিন্তু সে কিছুটা হলেও বুঝতে পারবে। এখানে কিন্তু ইন্টারাকশন হলো, কিন্তু এটা পার্শিয়াল ইন্টারাকশন হলো, যে স্টেজে আছে সে পুরোটাও শুনতে পেলো না, অথচ তোমাদের চিৎকারে বুঝতে পেরে গেল যে কোন গানটার অনুরোধ তোমরা করেছো। তার মানে এটাকে আমরা বলি পার্শিয়াল স্পিকিং সিচুয়েশন। আমি বলতে পারলাম? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। স্টেজে কোনো নেতা বা নেত্রী যখন বক্তৃতা দেয়, সে নিচে যারা দর্শক থাকে তাদের সবার কথা শুনতে পায় না, কিন্তু দর্শকদের মধ্যে যদি 10 জন 15 জন 20 জন একসঙ্গে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে কিছুটা, এবং কিছুটা ইন্টারাকশন হয়, তাদের মধ্যে কথা হয়। সেইটাকে আমরা বলি পার্শিয়াল স্পিকিং সিচুয়েশন। এবার আসি নন ইন্টারাক্টিভ স্পিকিং সিচুয়েশন। কিরকম? সাম স্পিকিং সিচুয়েশন মে বি টোটালি নন ইন্টারাক্টিভ সাচ আস হোয়েন রেকর্ডিং ক্লাস। আমরা ক্লাস করাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিংটি ইউটিউবে দিয়ে লিংক তোমাদের প্রত্যেকের গ্রুপে দিয়ে দেবো।
যারা ক্লাস করেছো ভালো লাগলে শেয়ার করবে, যারা করেনি তারা হয়তো করবে আবার। এটা কিন্তু একটা নন ইন্টারেক্টিভ স্পিকিং সেশন হবে, কারণ সেখানে তার অনেক প্রশ্ন থাকলেও আমাকে একটা প্রশ্ন শুনতে পাচ্ছি না স্যার। কারণ আমি সেখানে নেই, কেবলমাত্র রেকর্ডিংটা রয়েছে। ঠিক আছে, আমি একটা অনুরোধ করছি প্রত্যেকের কাছে, এবং আমাদের লাইভ ক্লাসও তাই হয়। আমি যখন পড়াচ্ছি বা কোনো টিচার পড়াচ্ছে কোনো কথাই বলবে না, পড়ানোর শেষে লক্ষ্য করে দেখো আমি প্রত্যেক সময় কিন্তু একটু একটু পড়িয়ে বলছি তোমার কোনো অসুবিধা আছে কিনা বলো, তখন তুমি কেবলমাত্র কথা বলবে। তোমার প্রশ্ন তোমার মনে জমা থাকলে খাতায় লিখে রাখো বা জমিয়ে রাখো, তারপর আমাকে যত ইচ্ছা প্রশ্ন করো, মাঝখানে প্রশ্ন করলে ক্লাসটা হ্যাম্পার হয়। তাহলে নন ইন্টারেক্টিভ সেশনে কি হচ্ছে, আমি থাকছি না বাট রেকর্ডিং ক্লাসগুলো থাকছে, এই জাতীয় সিচুয়েশনকে আমরা নন ইন্টারেক্টিভ সেশন বলছি। এবার বলো, প্রশ্ন করো। স্যার, বলো। স্যার স্পিকিং সিচুয়েশনে ইন্টারঅ্যাক্টিভটা একটুখানি বলে দিন। ইন্টারেক্টিভ এখন এই যে আমি স্পিকিং করলাম, আমি কথা বললাম, তুমিও তো আমার সাথে কথা বলছো, এটাকে ইন্টারেক্টিভ বলছি, যেখানে উভয়ের কথা বলছি, শুনতে পাচ্ছি। ওকে স্যার, আর আগে একটা বলেছিলেন লিসেনিং ইজ আ সিম্যান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, ওই লাইনটা একটুখানি বলে দিন। সিম্যান্টিক মানে হচ্ছে, সিমেন্ট হচ্ছে মিনিংফুল সেন্টেন্স, যে বাক্যের মানে আছে তাকে আমরা সিমেন্টিক বলি। এটা আমি পরবর্তীকালে পড়াবো, অন্য একটা লেসনে আমাদের এটা আছে। তাহলে আমরা এখন যে কথাগুলো বলছি আমি, সেটা তুমি বুঝতে পারছো। তুমি যদি আমার কথা বুঝতে না পারো তাহলে এটা লিসনিং তোমার কমপ্লিট হবে না। ঠিক আছে, ওকে স্যার। এবার আসবো রিডিং স্কিলে। রিডিং স্কিলের মধ্যে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসে। আমরা এতক্ষণ ধরে যা যা বললাম না, সবকিছু থেকে কিন্তু প্রশ্ন আসে। খুব মন দিয়ে শোনো, নাহলে কিন্তু কিছু পারবে না। আর এখন কিন্তু টেট মুখস্থ বিদ্যার উপরে চলবে না, বুঝে বুঝে পড়তে হবে, বারবার বলছি। স্পিকিং, এরপরে আমরা চলে আসছি রিডিং। রিডিং স্কিলকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করি। এর প্রথম দুটো, একটা হচ্ছে প্রথমে সাইলেন্ট রিডিং, এটা তোমরা জানো, অর্থাৎ নীরবে কোনো আওয়াজ না করে পড়া। এবং এই সাইলেন্ট রিডিং এর একটা ভালো দিক বলো তো, মানে একটা অ্যাডভান্টেজ বলো, কে বলবে? স্যার লাইব্রেরি রিডিং এ খুব ভালো হয় এটা। এটা কোনো advantage না, অনেকজন একসাথে পড়তে নিজের পারে স্যার। ব্যক্তিগত advantage। অনেকটা পড়ে নেওয়া যায়। বলতে গেলে স্যার খুব কম সময়ে অনেকটা পর্যন্ত পড়া যায়, পড়ার পরিসীমাটা হ্যাঁ বেশি ঠিক আছে, হয়। এটা ঠিকই বলেছো। আর শক্তি এবং শ্রম কম অপচয় হয়। ঠিক আছে, এটা এটা আসে প্রশ্নে। 4টে অপশন নিচে থাকবে, বলবে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সাইলেন্ট রিডিং, এটা বুঝে বুঝে উত্তর দিতে হবে। এবার অ্যালাউড রিডিং মানে জোরে জোরে পড়া। এইবার প্রশ্ন আসবে যে অ্যালাউড রিডিং ইজ সুইটেবল ফর হুইচ ক্যাটাগরির স্টুডেন্ট, ফর দ্য হুইচ ক্যাটাগরি অফ দ্য স্টুডেন্ট, এরকম কোন একটা প্রশ্ন করবে। অর্থাৎ জোরে জোরে পড়াটা কোন শ্রেণীর শিশুদের জন্য উপযুক্ত। প্রশ্ন আসবে হাই স্কুল, বিগিনার্স, কলেজ স্টুডেন্ট, এরকম ভাবে প্রশ্ন আসবে। তাহলে কি হবে বলো তো? বিগিনার্সদের জন্য। বিগিনার্স অর্থাৎ বাচ্চাদের জন্য সবসময় জোরে জোরে পড়াটা সবথেকে ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন আসতে পারে যে কেন বাচ্চাদের জন্য অ্যালাউড রিডিং গুরুত্বপূর্ণ, কে উত্তর দেবে বলো? কারণ তাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয় না ওই সময়, মানে পড়াটা ভালোভাবে মস্তিষ্কে সেটা তো ঢোকে। বড়দের ক্ষেত্রেও তাই, তুমিও জোরে জোরে পড়লে তোমারও কনসেন্ট্রেশন ব্রেক হবে না। মানে স্যার সময় যদি এখানে আমরা আর স্যার পড়ার মানে যে উচ্চারণটা সেটা ফ্লুয়েন্টলি বলতে পারবে। সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, এটাও আহ স্যার সঠিক পড়ার যে উত্তর নয়। স্কিলটা মানে সব পড়ার মানেগুলো সে স্যার বুঝতে তার পারবে। উচ্চারণ স্পষ্ট হবে, উচ্চারণ ওদের নির্ভুল উচ্চারণে এবং স্পষ্ট। শুদ্ধতা আসে। আর হচ্ছে ওরা যে উচ্চারণগুলো করছে সেগুলো ভুল হলে পাশে থাকা ব্যক্তি বা যে শোনে সে ওদেরকে সেগুলো শুদ্ধ করে দিতে পারে। বাহ, এই দুজন যে উত্তর উত্তর বলেছে, শতাব্দী আরেকজন বললো উচ্চারণ, এটা হচ্ছে সঠিক উত্তর এটা। অর্থাৎ ইংলিশে তো আর উচ্চারণ কথাটা লেখা থাকবে না, থাকবে প্রনাউন্সিয়েশন। অর্থাৎ প্রনাউন্সিয়েশনের শেখানোর জন্য তাদের জোরে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। বাদ বাকি যে উত্তরগুলো তোমরা বলেছো সেগুলো সবাই ভুল বলেছো। অর্থাৎ প্রনাউন্সিয়েশনটা দরকার, কারণ প্রনাউন্সিয়েশন যদি ভুল হয় তাহলে তোমার সারা জীবন ভুল থাকবে। যেমন ধরো এখানে অনেকেই গ্রামগঞ্জ থেকে জয়েন করেছো, ট্রেনে হয়তো, আচ্ছা আমি আগের ক্লাসে যারা ছিল উত্তর দেবে না, যারা নতুন তারা বলবে। হ্যাঁ, আমি ধরো একটা কিছু লিখছি স্ক্রিনে, একটু ভালো করে স্ক্রিনটা দেখো তো। আচ্ছা বলো তো আমি এখানে কি লিখলাম?
ফিল্ম। ফিল্ম স্যার। ফিল্ম। বাহ, ফিল্ম কয়েকজন বলেছো সাহস করে। আর সুরভি পাত্র বলতে পারবে নাকি? ফিল্ম ফিল্ম হ্যাঁ, এই তো ঠিকই বলেছো, ফিল্ম ফিল্ম। এটা সম্পূর্ণ একটা ভুল উচ্চারণ করলো অর্পিতা পাল। এবং শুধু অর্পিতা পাল বলে না, এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা ভুল বলবে এটা, ঠিক আছে? এবার প্রবলেমটা কোথায়? কারণ ওর প্রোনাউন্সিয়েশনটা ছোট থেকেই বা ওর যে পরিবেশে রয়েছে বর্তমানে সেখানে সবাই এটা ভুলই বলে, তার জন্য ওটা আমরা ভুল হিসেবে ধরছি না। এখন বাচ্চারা যখন বলে বলে পড়বে তখন এই উচ্চারণগুলো তুমি শুদ্ধ করে দিতে পারবে। কারণ দেখো, এই লেখাটা হচ্ছে ফিল্ম, FILM, তার মানে উচ্চারণটা হচ্ছে ফিল্ম। ফিল্ম দেখে এলাম, ফিল্ম দেখে এলাম নয়। আমরা ভুলটা করি কি, যে FLIM, এটা আমরা উচ্চারণে বলি FLIM, কিন্তু বানানটা তো FLIM নয়, বানানটা হচ্ছে ফিল্ম। তাহলে এই প্রোনাউন্সিয়েশন গুলো শুদ্ধ করে দিতে পারবো আমরা যদি একটি বাচ্চাকে ছোট থেকেই আমি প্রোনাউন্সিয়েশন গুলোকে সঠিকভাবে রপ্ত করতে পারি। এখন অর্পিতাকে আমি সরাসরি একটু বললাম যে ভুল বললো, ওর একটু খারাপও লাগলো, স্যার এইভাবে বললো সবার সামনে, কিন্তু আমি ওর চরম উপকার করলাম। কারণ ও এরপর থেকে আর কোনোদিন বলবে না, এবং ওর বাচ্চাকেও ও সঠিকটাই শেখাবে। এবং ও আমার কাছে যখনই এরকম শব্দ শুনবে তখনই আমার কথা মনে পড়বে, না স্যার তো ঠিক বলে দিয়েছিল আমাকে। কি অর্পিতা, ঠিক বলছি? না স্যার, আমি দেখতে পাই নাই, আমি ভাবলাম এল ওইটা। আচ্ছা বেশ, ঠিক আছে, যাই হোক, কিন্তু আগে উচ্চারণটা আগে বেশিরভাগ এল এটাই। ভাবছি তো, ওই জন্য বললাম। বেশ, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই রকম ভাবে আমরা উচ্চারণকে ঠিক করে দিতে পারি। এবার আসছি, দুটো বিষয় নিয়ে বলবো, একটা হচ্ছে কি ইন্টেন্সিভ রিডিং, আর একটা হচ্ছে কি এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মানে হচ্ছে কি গভীর পাঠ, আর এক্সটেন্সিভ মানে বাহ্যিক। তাহলে ইন্টেন্সিভ, দ্য লার্নার্স ফোকাস অন দ্য এভরি ভোকাবুলারি এন্ড গ্রামার টু আন্ডারস্ট্যান্ড ইট ইমপ্রুভস রিডিং স্কিলস। যখন আমরা কোনো টেক্সট বই পড়ি বা পড়ার বই পড়ি, যেমন এখন পড়ছি, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা গ্রামার ঠিকঠাক ভাবে পড়তে হবে, একে আমরা বলবো গভীর পাঠ। কারণ পরীক্ষার পড়া গভীর পাঠই পড়তে হবে। কিন্তু যখন আমরা সংবাদপত্র পড়ি সকালবেলা, কেউ কি গভীর ভাবে পড়ি না, শুধুমাত্র হেডলাইন পড়ি বা যেটুকু দরকার সেটুকু পড়ি, এটাকে আমরা বলি হচ্ছে কি এক্সটেন্সিভ রিডিং। অথবা গল্প পড়ি, নোবেল পড়ি ইত্যাদি। পরীক্ষার সময় প্রশ্ন আসবে, রিডিং, নোবেল রিডিং is an example of intensive reading, extensive reading, loud reading, silent reading. কোনটা উত্তর হবে? এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, বুঝে গেছো পড়া। ঠিক আছে, পড়া বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। আর এখানে একটুখানি পড়াবো, আর একটুখানি থাকো, তারপর আমি এটা পড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কোর্স সম্পর্কে কথা বলছি, এবং তোমাদেরকে বইটাও দেবো। ক্লাসে না থাকলে কিন্তু বইটা পাবে না, আমি কিন্তু আগেই বলছি, কারণ আমি তো লিঙ্ক দেবো, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর লিঙ্কটাও চলে যাবে, আর লিঙ্কটাও পাবে না, বইও পাবে না। এবার আসবো দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো, একটা হচ্ছে স্কিমিং, আর একটা হচ্ছে কি স্ক্যানিং। পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, পশ্চিমবঙ্গ সরকারও এসছে। স্কিমিং এবং রিডিং হচ্ছে গিয়ে রাইটিং এর দুটো পার্ট। তার আগে রাইটিং সম্পর্কে বলি। রাইটিং হচ্ছে কি একটা প্রোডাক্টিভ স্কিল, এটা আগেই জেনে গেছো। এবং রাইটিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা অনুসারে আমরা চলি। রাইটিং কি কি প্রসেসে আমরা লিখি, সবার প্রথমে প্ল্যান করি, তারপরে মনিটরিং করি, এবং তারপরে রিভিউ করি। অর্থাৎ প্রথমে প্ল্যান করি কি লিখবো, তারপর যেটা লিখেছি সেটাকে একটু মনিটরিং করি, দেখি, এবং তারপর একবার পড়ে নিই, রিভিশন করে নিই। এইটা হচ্ছে রাইটিং এর মূল বিষয়। অর্থাৎ যদি তুমি পারফেক্টলি রাইটিং লিখতে চাও তাহলে তোমাকে এই তিনটে স্টেজের মধ্যে থেকে যেতে হবে, প্ল্যানিং, মনিটরিং, রিভিউ। প্রশ্ন আসবে, রাইটিং স্কিল ইনভলভ, নিচে এই অপশন গুলো থাকবে, প্ল্যানিং, মনিটরিং এন্ড রিভিউ। আমি যখন বইটা বাড়িতে পাঠিয়ে দেব, আমরা পড়ানোর সময় এরকম ভাবে কোথা থেকে কি প্রশ্ন এসছে সব কিন্তু বলে দিই, কারণ এতবার টেট দিয়েছি বা টেট বিষয়টা গুলে খেয়েছি, জানি। তোমার কাজ হবে বইটা খুলে এই টপিকটা বের করে সামনে বসা, হাইলাইটার পেন কেনা, যেটা অলরেডি এই নোটের মধ্যে হাইলাইট করা আছে, দেখতেই পাচ্ছ সবুজ রং হলুদ রং দিয়ে। এই জায়গাগুলোকে তুমি হাইলাইট করে নেবে, এবং পরবর্তীকালে তুমি মুখস্থ করবে, এবং এই হাইলাইটেড অংশগুলোকে রিভিশন দেবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে যদি কেউ আমার কথা শুনে চলে এবং পড়াশোনা করে,
টেটে অত্যন্ত দুর্দান্ত রেজাল্ট করবে এবং টেট ফেল করার কোনো প্রশ্নই এখানে আসবে না। সঠিকভাবে তাকে গাইড পেতে হবে এবং সঠিকভাবে তাকে এগোতে হবে, এটুকু আমি কনফার্ম। কাজে সেই রকম ভাবে তোমরা একটু পড়াশোনা করো, যারা অ্যাডমিশন নেবে অথবা যারা নিতে পারবে না কোনো কারণে, তারাও বাড়িতে সঠিকভাবে পড়াশোনা করবে, এটাই আমার বক্তব্য। জীবনের সময় এবং সুযোগ বারবার আসবে না, বাদ বাকি সবকিছুই বারবার আসতে পারে, সময় সুযোগ কোনোদিনই দ্বিতীয়বার আসবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে এবং সেই রকম ভাবে পড়াশোনাটা করতে হবে। কারণ যা অবস্থা, একবার পরীক্ষা হয়, আরো 5 বছরে পরীক্ষা হয় না, তোমার বয়স কিন্তু 5 বছর হয়ে যায়। যে মেয়েটা আপার প্রাইমারি পরীক্ষা দেবে ভেবেছিল 2015 সালে, সে কিন্তু এখন 8-10 বছর বয়সী একটা বা 5-6 বছর বয়সী একটা মেয়ের মা বা ছেলের মা। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করেনি এবং তার জীবনও অপেক্ষা করেনি, কিন্তু সরকার তার অপদার্থতার জন্য পরীক্ষা নেয়নি। তাই এটাকে একটা, আমি তো বলি এটা একটা সাইলেন্ট কিলিং, অর্থাৎ কয়েকটা জেনারেশন কিন্তু নষ্ট হয়ে গেছে, শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাই। কিন্তু অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে ছিল, তারা কিন্তু ভালো ভালো জায়গায় চাকরি পেতে পারতো। এখন তুমি বলবে স্যার শুধু শুধু কি শিক্ষকতার চাকরি আছে? অনেক চাকরি তো আছে, কিন্তু মনে রেখো কিছু মানুষ জন্মগ্রহণ করে ভালো টিচার হওয়ার জন্যই, বা কিছু মানুষের প্যাশনটাই থাকে যে আমি একটা ভালো শিক্ষক বা শিক্ষিকা হব। এবং তোমরা যারা এখানে ডিএলএড বা বিএড করেছো বা ডিএলএড করেছো, তাদের কিন্তু প্যাশনটা টিচার হওয়ার। যদি সেটা না থাকতো, তোমার ফালতু টাকা হয়নি যে তুমি ডিএলএড করতে যেতে, অর্থাৎ তোমার টিচার হওয়ার প্রতি ন্যাক আছে বলেই তুমি গেছো। তো আমি এত কথা এই কারণেই বললাম যে তোমাকে যে সুযোগ সামনে আসবে সেটাকে 100% কাজে লাগিয়ে তোমাকে টেট পাস করে চাকরি পেয়ে আমাদেরকে দেখাতে হবে এবং নিজের জীবনকে সিকিউর করতে হবে। বোঝাতে পারলাম? যদি মনে হয় বোঝাতে হ্যাঁ পারলাম, স্যার। একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, একজন প্রশ্ন করেছো যে স্যার 24 সালে অ্যাডমিশন নিলে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা? হ্যাঁ পারবে। টেটে রেজিস্ট্রেশন মানে তুমি ডিএলএড অ্যাডমিশন নিলেই তুমি টেট পরীক্ষা দিতে পারবে। তাপসী ঘোষের প্রশ্ন ছিল, শুক্লা মন্ডলের প্রশ্ন ছিল, শুনবো, সব প্রশ্ন শুনবো। আমরা একটু পড়িয়ে নিই। স্কিমিং এবং স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে, ধরো আজকে নিউজ পেপারে আমি চাইছি যে আজকে জি বাংলাতে কি সিনেমা দিয়েছে এটা দেখবো, তাহলে আমি কি করব, গোটা নিউজ পেপারটা না পড়ে আমি কেবলমাত্র নিউজ পেপারে যেখানে যেখানে সিনেমা সংক্রান্ত খবর থাকে সেখানে গিয়ে শুধু জি বাংলায় কি মুভি দিয়েছে আজকে সেটা দেখে নেব। এটাকে আমরা বলি স্ক্যানিং। অর্থাৎ একটা বই বা একটা টপিকের মধ্যে থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড বা একটা শব্দ বের করে নেওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় হচ্ছে গিয়ে স্ক্যানিং। অর্থাৎ আমি স্ক্যানিং করে নিলাম বা খুঁজে নিলাম কোনো একটা অংশ। আর স্কিমিং হচ্ছে রিডিং এ টেক্সট কুইকলি টু ফাইন্ড আউট দ্য জেনারেল থিম অফ টেক্সট। আর স্কিমিংটা কি? স্কিমিং মানে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল তুমি পুরোটা পড়েছো শুধুমাত্র উপর একটা একটা ধারণা নেওয়ার জন্য। যেমন পরীক্ষার সময় কোনো সময় থাকে না, তাই আমাকে আনসিনটা কি করতে হয়, দুবার পরেই উত্তর করতে হয় বা একবার পরে উত্তর করতে হয়। তার মানে আমি কি করছি? স্কিমিং করছি, অর্থাৎ পুরো বিষয়টাকে একবার পড়ে নিয়ে তার জিস্ট বা সামারিটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। এই ধরনের পঠন পদ্ধতিকে বলা হয় স্কিমিং। আর যদি একটা নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে হয় কোনো একটা টপিকের মধ্যে থেকে, তাকে আমরা বলি স্ক্যানিং। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো ওই ক্ষেত্রে আমরা স্কিমিং স্যার এবং মানে কি, মানে উপর পড়া নাকি? স্যার আরেকবার এটা আরেকবার বলুন। পুরোটা পড়ে জিস্ট বুঝে নেওয়া। পুরো একটা বিষয়কে পড়ে যদি জিস্ট বুঝে নিতে পারো তাকে আমরা বলি স্কিমিং, এবং র্যাপিডলি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আর কোন একটা বিষয় পড়ে তার মধ্যে থেকে নির্দিষ্ট কিছু শব্দ বের করে নিয়ে আসার পদ্ধতিকে বলা হয় স্ক্যানিং। স্ক্যান মানেই তো তাই, সার্চ করা। তার মানে আমরা বলতে এটা বলতে পারি একটা বোর্ড পরীক্ষণের আর ক্ষেত্রে বাকি তুমি স্কিমিং এসে এবং বলছেন স্ক্যানিং দুটোই নাকি? কাজে লাগছে, তাই তো? হ্যাঁ, বোধ পরীক্ষণের ক্ষেত্রে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমার স্ক্যানিং কাজে লাগছে। ধরো একটা শব্দ দিয়েছে, বলেছে সিনোনিম কি, তাহলে খুঁজে বের করার জন্য স্ক্যানিং কাজে লাগবে। আর পুরো বোধ পরীক্ষণটাকে ওভারঅল বুঝে নেওয়ার জন্য স্কিমিং কাজে লাগবে। ঠিক আছে, অর্থাৎ দুটো পদ্ধতি তোমার কাজে লাগবে। ঠিকই প্রশ্ন করেছো শিবম দাস। বেশ, আজকের মতো আমি এতটুকুই থাকলো। অনেকক্ষণ ধরে টানা বকবক করছি, পরে পেইড ব্যাচে তো দেখা হবে, বা আমি আরো ফ্রি ক্লাস তোমাদেরকে দেবো, সেখানেও দেখা হবে তোমাদের সঙ্গে। এবার বলো, এই পড়া বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, তারপরে আমি
আমাদের ব্যাচ সম্পর্কে তোমাকে বলবো। স্যার না স্যার বলতেছি আমি। পড়া স্যার? বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলছি ইন্টেনসিভ আর এক্সটেন্সিভটা আরেকবার বলুন। ইন্টেন্সিভ মানে হচ্ছে গিয়ে গভীর পাঠ, যেমন আমরা টেক্সট বই পড়ি। আর এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক পাঠ, অর্থাৎ পুরোটা ওভারঅল পড়ি। যেমন উপন্যাস যখন তুমি পড়ো বা গল্প যখন তুমি পড়ো, তুমি কি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো? গল্পটা বুঝে নেওয়ার জন্য র্যাপিডলি পড়ো, একে বলেই আমরা এক্সটেন্সিভ রিডিং। ওকে, ঠিক আছে স্যার। আর কার কোনো অসুবিধা আছে? না স্যার। নেই। বেশ, চলো আমরা একটু আমাদের তাহলে ব্যাচটা সম্পর্কে বলি। আপনিই বলছি, পরে যার যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করবে, আমি আরো ডিটেলসে বলে দেবো। আমাদের যে নম্বরটা তুমি দেখতে পাচ্ছ এখানে 8902204489, এই নম্বরে ফোন পে, গুগল পে, পেটিএম সব আছে। এছাড়াও আমরা একটা লিস্ট তৈরি করে দেবো, মানে স্ক্যানারটাও দিয়ে দেবো, সেখানে স্ক্যান করে তুমি টাকা পাঠাতে পারবেই। আমাদের এই কোর্সের কত মাসের কোর্স? 6 মান্থের কোর্স, 6 মাসের কোর্স। শুরু হচ্ছে জুলাই থেকে, শেষ হবে ডিসেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। জুলাই থেকে ডিসেম্বর অব্দি 6 মাস। এই 6 মাস ধরে কোর্স চলবে। কোনো কারণে যদি পরীক্ষা আগে চলে আসে, এই 6 মাসের কোর্সটাই আমরা, যা ক্লাস তুমি পাবে 6 মাসে, সেটাই আমরা আগে ডবল ক্লাস করিয়ে শেষ করব। অর্থাৎ কোর্স শেষ করার দায়িত্ব আমাদের, তোমার নয়। প্রত্যেকটা সাবজেক্টে কি কি ক্লাস হবে, কোন দিন কি ক্লাস হবে, তার একটা রুটিন তুমি পাবে। অর্থাৎ ক্লাস 1 কি টপিক পড়ানো হবে, ক্লাস 2 কি টপিক পড়াবে, এরকম একটা রুটিন পাবে, ডিটেলস। এখানে পুরোটা লেখা থাকবে, প্রত্যেকটা টিচার কি কি পড়াবে সেই বিষয়ে। সমীর স্যার মাইকটা অফ করুন। প্রত্যেকে মাইক অফ রাখতে হবে, আমি করে দিলাম। তাহলে কি বললাম? তাহলে 6 দিন, তাহলে যেটা বললাম 6 মাসের কোর্স, এবং কোন টিচার কি পড়াচ্ছে সেটাও তুমি আগে থেকে জেনে যাচ্ছ। প্রথম 1 মাস আমরা তোমাকে পিডিএফ নোট দিতে থাকবো প্রত্যেকটা ক্লাস অনুসারে, এবং তোমাকে পড়াতে থাকবো। এরপরে তুমি আমাদের বই পেয়ে যাবে তোমার কাছে। বই পেয়ে যাওয়ার পর আর কোনো পিডিএফ নোট পাবে না, তখন কেবলমাত্র আমাদের বই পড়তে হবে। আর পিডিএফ নোট থেকে তুমি পড়বে, কিন্তু কোনো প্রিন্ট আউট করতে হবে না, কারণ তুমি বই পেয়েই যাবে, সেই প্রিন্ট আউটের কোনো প্রয়োজনীয়তা নেই। প্রত্যেক মাসে 6টা করে পরীক্ষা তোমাকে দিতে হবে। 5টা হচ্ছে ক্লাস টেস্ট, মক টেস্ট 5জন টিচারের কাছে, আর একটা হচ্ছে টেটের অনুকরণে টেট পরীক্ষা। এরকম ভাবে 6 মাস চলবে, এবং বাদ বাকি যে কোর্স শেষ করা, কিভাবে পড়াবো, সব আমাদেরই রেসপন্সিবিলিটি। 5জন টিচার প্লাস 2জন টিচার, অর্থাৎ একটা আমি বলিনি, তবে তুমি প্রশ্ন করছো। 5+2 7জন টিচার তোমাকে পড়াবে মিনিমাম একটা ব্যাচে, 8জন টিচারও হতে পারে। অর্থাৎ আমরা ইভিএস কে এই মুহূর্তে 2জন করে টিচারকে দিয়ে পড়াই, এবং অঙ্কও 2জন করে টিচারকে দিয়ে পড়াই। এরকম ভাবে 5টা সাবজেক্টে 5টা টিচার, আর এই 2টো সাবজেক্টে একটা একটা বেশি, মানে 7টা টিচার তো রয়েছে, আরো একটা টিচার বাড়লেও বাড়তে পারে। তাহলে এতজন টিচার তোমাকে পড়াবে। সপ্তাহে 5 দিন ফিক্সড ক্লাস, 5 দিন ক্লাস হবে, 2 দিন ছুটি থাকবে। তাহলে 5 দিনে 5টা সাবজেক্ট তোমার পড়া হবে, ঠিক আছে? এবং ক্লাস এর টাইমটা রাত 8টা থেকে, প্রত্যেকটা ক্লাস হবে রাত 8টা, ঠিক আছে? এই ব্যাচেও রাত 8টা থেকে আমরা করছি। এবং এই ব্যাচের যেটা ফিস, সেটা হচ্ছে টোটাল 7জন টিচারের 599 টাকা করে পার মান্থ এটা ফিস। এবার এটা আমরা মান্থলি ফিস নেব, মানে এটার ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা তোমাদেরকে দেবো এই ব্যাচের ক্ষেত্রে। আমরা প্রথমবার কেবল প্রথম 2 মাসের মায়না একেবারে নেব। অর্থাৎ যখন যেদিন তুমি অ্যাডমিশন নিচ্ছ, সেদিন তোমাকে দিতে হচ্ছে 599 প্লাস 599। কোন রকমের অ্যাডমিশন ফিস, এক্সট্রা চার্জ, এই সমস্ত কিছু আমরা নিই না। এটা কিন্তু আমাদের শুধুমাত্র টিচারের ফিস, এই যে 599 টাকা যেটা তুমি দেখতে পাচ্ছ। তার মানে প্রথম মাসে তুমি 599 1198 টাকা হয়, এই টাকাটা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এর পরের মাস থেকে প্রতি মাসে তুমি 599 টাকা করে আমাদের পেড করবে। সেই মাসে তুমি পেড করবে না, বা তোমার কাছ থেকে 1 সপ্তাহ সময় দেওয়ার পর তুমি রেসপন্স করবে না, তোমাকে আমরা গ্রুপ থেকে এবং আমাদের অ্যাপ থেকে, আমাদের অ্যাপ আছে টেটশিওর, সেখানেও ইনস্টল করে নেবে, তোমাকে রিমুভ করে দেওয়া হবে। অর্থাৎ তার মানে মোদ্দা কথা দাঁড়ালো যে আমাদের কোর্স ফিস হচ্ছে গিয়ে
599 টাকা করে পার মান্থ। প্রথম মাসে কেবলমাত্র তোমাকে দিতে হচ্ছে 1198 টাকা। মানে প্রথম মাসে কেন দিতে হচ্ছে তাও তোমাদের একটু বিশ্লেষণ করে দিই। এটা অনলাইনে ক্লাস, তো এখানে কি হয়, আমাদের তো টিচারদের আমরা পার ক্লাস অনুসারে টাকা দিই। এতজন টিচার আছে, টাকা তো আমাদের প্রতি ক্লাসে দিতে হয় এবং সেটা যথেষ্ট অনেক বেশি। আর আমাদের টিচার ফ্যাকাল্টি মানেই কিন্তু সে অলরেডি হয় চাকরি করে বা টেট বিষয়ে তার চূড়ান্ত অভিজ্ঞতা আছে বলেই তাকে আমরা নিয়েছি। এবার কি হয়, যদি মান্থলি ফিস হয়, অনেক স্টুডেন্ট আজকে দেবো কালকে দেবো পরশুদিন ফোন ধরবো না, আমাদের ব্যাচটা চালানোই আমরা হিমশিম খাই। তাই এই ব্যাচে আমরা অত্যন্ত সুযোগ তোমাদেরকে দিচ্ছি। এর আগের ব্যাচগুলোতে অনেক বেশি টাকা আমরা একসঙ্গে নিয়েছিলাম, এখন সেটা নিচ্ছি না। আমরা কেবলমাত্র 1198 টাকা প্রথম মাসে নেব, আর দ্বিতীয় মাস থেকে 4 বার তোমাকে পেমেন্ট করতে হবে 599। তাহলে দেখো তুমি অ্যাকচুয়ালি 6 মাসে 6 বার 599 টাকা পে করছো। এটাই হচ্ছে আমাদের কোর্স ফিস, আর কোনো ফিস এর মধ্যে কিছু ইনক্লুড নেই। এবার আসি, আচ্ছা এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বল, বলো কার কোনো প্রশ্ন আছে? বলি যদি একবারে দেওয়া হয় পুরোটা? হ্যাঁ, একবারে দিলে টাকা একটু কম আছে, বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে এই ক্লাসটা হবে রেকর্ডিং থাকবে না প্রতিদিন ডেলি ক্লাস হবে? রেকর্ডিং থাকবে টিল এক্সাম অবধি, রেকর্ডিং অবশ্যই থাকবে। এই 599 টাকার মধ্যে থেকে আরো ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা তো অনেকেই বলবে আমাকে, বা অনেক সময় বলো যে স্যার অনলাইনে 599 টাকা কত বেশি হয়ে যাচ্ছে, এরকম বলো, অনেকেই বলো, আমি জানি। প্রথমত আমরা টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ক্লাস করাই না, অর্থাৎ এখন যেভাবে ক্লাস করছো অ্যাপের মাধ্যমে সেম টু সেম উভয় ক্লাস করবে, অর্থাৎ টিচার স্টুডেন্ট উভয় কথা বলবে, উভয় প্রবলেম সলভ করবে। এই জাতীয় ক্লাস ছাড়া আমরা করাই না। দ্বিতীয়ত আমরা প্রতিদিন একটা করে টপিক পড়াবো, সেই টপিকটা বুঝতে তোমার যতক্ষণ সময় লাগবে ক্লাস ততক্ষণ ধরে চলবে। আমরা কোনো টাইম মেনটেন করে 1 ঘন্টা 8 ঘন্টা 45 মিনিটের ক্লাস করাবো না, আমরা একটা টপিক হিসাবে ধরবো। সেই টপিক যদি 1 ঘন্টা আমার পড়ানো হয়ে যায়, আমি 1 ঘন্টাতেই ক্লাস বন্ধ করে দেবো। আর যদি সেই টপিক পড়াতে আমার 3 ঘন্টা লাগে, আমার 3 ঘন্টা ধরেই ক্লাস চলবে, তোমাকেও 3 ঘন্টা ধরে ক্লাস করতে হবে। তাহলে এইটা গেল। এই 599 টাকার মধ্যে আমাদের রেকর্ডিং খরচ আছে, অ্যাপে খরচ আছে, অ্যাপে যে স্টোর হয়ে থাকছে তোমার রেকর্ডিং সেটার খরচ আছে, এবং 7 জন টিচারের ফিস ইনক্লুডেড আছে। তো তোমরা প্রথম থেকে মাইন্ড সেট করে নেবে যে এটা কিন্তু আমরা কিন্তু একাধিক মানে বিশাল কিছু টাকা এখানে তোমাদের কাছ থেকে নিচ্ছি না। তোমরা অফলাইনের থেকে বেশি টাকা দিয়ে পড়তে পারো, পড়বে, আমি সেটাও জানি, কিন্তু এই টাকাটা তোমাদের কিন্তু সঠিক সময় আমাদেরকে পে করে দিতে হবে। কারণ তোমরা যদি সঠিক সময় পে না করো, তাহলে আমার এই ব্যাচ চালানোটা মানে ব্যাচ চালানো সম্ভব হয় না। কারণ এখান থেকে তো হ্যাবক কিছু লাভ নয় যে আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু আমার টিচার গুলোকে সঠিক সময় আমাকে টাকা পে করে দিতে হয়। তো সেই জন্য বন্ধুর মতো তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করে নিলাম, যে তুমি যেরকম ভাবে অত্যন্ত কষ্ট করে টিউশনি করে হলেও এই 599 টাকা করে দিচ্ছ, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাকে টেট পাস করানোর দায়িত্ব টেট শিওরের, এবং এই টাকা তোমার বৃথা যাবে না, এটুকু আমি জানি। কিন্তু তোমাকে এটা মেনে চলতে হবে। অনেক স্টুডেন্ট কি করে, ভর্তি হয় তারপরে ঠিকঠাক ক্লাস করে না, টাকাও ঠিকঠাক দেয় না। এইরকম মানসিকতা থাকলে তুমি প্রথমেই আমার কাছে এসো না, কারণ তোমার প্রথম মাসের টাকাটাও নষ্ট হবে তাহলে। কারণ আমি তোমাকে দায়িত্ব নিলে পাস করাবো, এইটা আমার মানসিকতা থাকবে। এমনকি আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু ক্লাসে পড়া ধরে, সেইটাও তোমাকে আমাদের নিয়ম মতো পড়া দিতে হবে। আর যদি তুমি একদম ক্লাস নাই করো, পড়াও না দাও, তুমি পড়াশোনায় মন নেই, তাহলে তোমাকে আমাদের দরকার নেই, বা তুমি অন্য কোথাও ভর্তি হতে পারো, বা আমি নিজেও হয়তো তোমাকে একটা সময় পর যখন দেখবো যে তোমার কোন রেসপন্স নেই, আমি নিজেই তোমাকে পড়াবো না। স্যার যদি কোনো কারণে 2-1 মাস পরে অ্যাডমিশন নেই তাহলে কি পুরো ফিস? হ্যাঁ, পুরো ফিসটাই পে করতে হবে, কারণ 2-1 মাস পরে অ্যাডমিশন নিলেও তুমি রেকর্ডিং প্রথম দিন থেকেই দেখতে পাবে, প্রথম কথা। দ্বিতীয়ত, টেট পাস করাটা এত সহজ বিষয় হয়ে যায়নি যে তোমাকে আমি 2 মাস পড়িয়ে টেট পাস করাতে পারবো। কাজে যতই তোমার অসুবিধা থাক, তোমাকে প্রথম থেকেই ক্লাসটা করলে তোমার ভালো হবে, আমার কিছু না। আর তৃতীয়ত হচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে সপ্তাহে 5টা ক্লাসের জায়গায় তুমি 2টো ক্লাস করতে পারলে না, তোমার তো রেকর্ডিং থাকবে, তুমি সেটা দেখে নাও, সেটা অন্য বিষয়। কিন্তু মানে যখন ইচ্ছে তখন ভর্তি হতেই পারো। আমাদের ব্যবসার দিক থেকে বলো বা কোচিংয়ের দিক থেকে বলো, যখন ইচ্ছে তখন ভর্তি আমরা হয়তো নিই না একটা সময় পর, কিন্তু সেটা স্টুডেন্ট হিসেবে তোমার চরম পরিমাণে ক্ষতি। তার মানে তুমি সিরিয়াস নও বিষয়টা নিয়ে, বা তোমার অন্য কোনো একটা অসুবিধা আছে। আর কোনো প্রশ্ন আছে?
স্যার একসাথে যদি পুরোটা পেমেন্ট করা হয় তাহলে কত টাকা পেমেন্ট করতে হ্যাঁ হবে? ঠিক আছে, বলে দিচ্ছি, সেটাও বলে দিচ্ছি। এইটুকুর মধ্যে আর কোনো প্রশ্ন কিছু নেই। পড়ানোর পদ্ধতি বুঝে গেছো যে মানে কিভাবে পড়ানো হচ্ছে? হ্যাঁ স্যার। হুম, বেশ। আচ্ছা, যদি এখানে একসঙ্গে পেমেন্ট করো, ঠিক আছে, তাহলে একসঙ্গে পেমেন্ট করলে আমরা এখান থেকে মাত্র মানে একসঙ্গে পেমেন্ট করলে আমরা নেবো এখান থেকে 3200 টাকা, 3200 টাকা। অর্থাৎ তোমার ওই 300 টাকার মতো সেভ হবে। ঠিক আছে, আমাদের টিচার ফিস যেটা আসছে সেটাই তোমাদেরকে নেওয়া হলো, 300 টাকার মতো সেভ হবে। এটা হচ্ছে একসঙ্গে যদি তোমরা পেমেন্ট করো তাহলে। আর মান্থলি ফিসে করলে যেটা পড়ছে সেই টাকাটাই তোমাদেরকে দিতে হবে। আর স্যার বলছিলাম, আগের দিনে আপনি বলছিলেন যে মানে একটা কোর্স মানে একটা টপিক শেষ হয়ে যাওয়ার পরে আপনারা মক টেস্ট নেবেন, ওইটার ব্যাপারে একটুখানি যদি একটা বলতেন। নয়, 4টে টপিক পড়াবো, তারপরে একটা করে মক টেস্ট নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার মানে যেদিন যে টপিকটা পড়ানো হবে সেই টপিকের আচ্ছা, ওপরও এটা 599 করে, এটা তোমাদের 3200 না, এটা 32 না, 3100 টাকা তোমরা পে করবে। ঠিক আছে, আমরা 3100 টাকা করে নিচ্ছি। অর্থাৎ ওয়ান টাইম পেমেন্টে 3100, 3100 আগের কোর্সের থেকেও ফিস কমে গেল। আর যারা 599 টাকা করে দিচ্ছ তাদের পড়ছে 3594 টাকা, মানে 3600 টাকা পড়ছে। ঠিক আছে, এবার বলো কি প্রশ্ন? স্যার বলছিলাম, যারা আপনার ব্যাচে আগে পুরনো স্টুডেন্ট, মানে আমি 2017 নম্বর ব্যাচে হ্যাঁ, ছিলাম, আপনি তাদের একটু বলেছিলেন যে কোর্স তাদের ফিসটা ডিসকাউন্ট দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাদের কোর্স ফিসটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তোমরা একটু পরে আচ্ছা অ্যাডমিশন স্যার, নাও, আমি তুমি তো অলরেডি আপনাকে, পড়েছো, হ্যাঁ ফোন আমি করেছিলে জানি তুমি, আমি সেটা। জানি, হ্যাঁ আমি বলে দিচ্ছি, শোন। সবার প্রথমে যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছে তারা অ্যাডমিশন নিয়ে নিক। আর আমরা তো ব্যাচ শুরু করার আগে তোমাদের কোর্স ফিসটা আরেকটু কমবে, যেহেতু তোমরা অলরেডি একটা বড় অ্যামাউন্টের টাকা, তোমাদের বেলা তো কোর্স ফিস অনেক বেশি ছিল, 4600 টাকা ছিল আই মোস্ট হ্যাঁ প্রবাবলি। স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এতগুলো টাকা দিয়ে পড়েছো, তোমাদের আমরা যতটা সম্ভব শুধু টিচার ফিসটাই নেব। ঠিক আছে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু 2017 সালের টেটের যে রোল নাম্বার তোমার ছিল, টেটের বলতে আমাদের ব্যাচে যে রোল নাম্বার ছিল সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। আমাদের কাছে ডকুমেন্ট সবই আছে, আমরা সেটা দেখে তারপর তোমাকে স্যার অ্যাডমিশন। আমি সব পাঠিয়ে দেবো আপনাকে, হ্যাঁ ঠিক অসুবিধা নেই, আছে, আপনার সবাইকে, নাম্বার আছে। সেটা অসুবিধা নেই, সেটা আমি জানাবো, তুমি পরে অ্যাডমিশন নাও, অসুবিধা নেই। আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। স্যার আমি এবার কতদিনের মধ্যে অ্যাডমিশন নিতে হবে? অ্যাডমিশন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের এক একটা ব্যাচে 100-র উপর স্টুডেন্ট হয়। যে ব্যাচটা রানিং চলছে, এই 19 নম্বর ব্যাচ, স্টুডেন্ট সংখ্যা 163। তো এত স্টুডেন্ট দরকার নেই একটা ব্যাচে। আমরা এই ব্যাচে 100 জন মতো নেবো, এটাই টার্গেট রেখেছি। তো সেই জন্য যত তাড়াতাড়ি 100 ভর্তি হয়ে যাবে তারপর আমরা এই ব্যাচের অ্যাডমিশন নেবো না। পরের ব্যাচ 21 নম্বর ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। কাজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে নম্বরটা, এটা নিয়ে নাও, 8902204489, অথবা প্রত্যেকটা গ্রুপে আমি স্ক্যানার দিয়ে দেবো। শুধুমাত্র 1198 টাকা তুমি পে করবে, 1198, এবং তোমার নাম লিখে আমাদের এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আমরা কি ঠিক আছে। করব, তোমাকে একটা পেমেন্ট স্লিপ দেবো, তোমার কাছ থেকে যে টাকা নিয়েছি, তোমাকে একটা রোল নাম্বার দেবো, তোমাকে আমাদের পেইড ব্যাচে অ্যাড করে দেবো, এবং পরবর্তীকালে আমাদের অ্যাপে তোমাকে রেজিস্টার করে দেবো। ওকে? ওকে স্যার। আচ্ছা স্যার, বলছি 5টা বইয়ের দাম তাও কত হবে? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা যদিও এখনকার বিষয় না, পরবর্তীকালে বিষয়। এখন না, 5টা সেটাই বইয়ের মানে এই মুহূর্তে যেটা প্রোডাকশন কস্ট এবং পাঠানোর কস্ট পড়েছে, আমরা 1650 টাকা করে নিয়েছি পার স্টুডেন্ট। তোমাদের বেলায় এই টাকাটা কমবে, সামান্য হলেও কমবে, স্যার বইটা কি কারণ কিনতে আমরা, হবে? হ্যাঁ বইটা তোমাকে আলাদাভাবে আমাদের কাছ থেকে কিনতে হবে। এখানে কিন্তু একটা বই নয়, 5খানা বই। তোমরা মার্কেট থেকে একটা বই কিনতে গেলেও 350 টাকার নিচে পাবে না। এবং হিসাব করে দেখো 5টা বইয়ের কত পড়ে। এর মধ্যে 1500 টাকা আমরা বইয়ের জন্য নিয়েছি, আর 150 টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিস। এই বইয়ের টোটাল ওজন হচ্ছে 3 কিলোর উপরে। তোমার বাড়িতে পাঠাতে আমরা 150 টাকা করে নিয়েছিলাম। আমাদের খরচ হচ্ছে এক একটা বইতে, কোনো বইতে 350 টাকা, কোনো বইতে 280 টাকা, 150 টাকার অনেক বেশি খরচ আমাদের হয়েছে। তার মধ্যে যদি কোনো স্টুডেন্ট রিসিভ করলো না বা ভুল লিখেছে পিনকোড বা ঠিকানা, আমাদের 600 টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু আমাদের বইও পাঠাতে পারিনি, টাকাও গেছে, অর্থাৎ ডবল চার্জ চলে যায়। তো এই মুহূর্তে অব্দি আমরা 1500 করে নিয়েছি,
তোমাদের বেলা থেকে যদি এর থেকে কিছু সামান্য কমাতে পারি সেই কমটাই আমরা নেব, কারণ আমরা বই থেকে লাভ করতে চাই না তোমার কাছ থেকে। কিন্তু আমাদের বইটার প্রোডাকশন কস্ট এবং বইটা সত্যি কথা বলতে আমরা একটা সংস্থাকে দিয়েছি, ওরাই রেডি করে তোমাদেরকে পাঠিয়ে দেয়। তো আমরা কেবলমাত্র স্টুডেন্টের নাম এর লিস্ট আর ঠিকানাগুলো তাদের কাছে পাঠাই, এরকম ভাবেই এখন কাজটা চলছে। তো এটা পরবর্তীকালে অ্যাডমিশন নাও। আপাতত এই ব্যাচে কত নিয়েছি সেটা ডিরেক্টলি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের ব্যাচে যদি সামান্য কমানো যায় তাহলে সেটা সামান্য কমিয়ে তোমাদেরকে রেটটা বলা হবে। আচ্ছা স্যার বলছি এই যে বই যত টাকার বললেন, হুম। এই বইটা কি 6 মাসের মধ্যে কমপ্লিট হবে, মানে সেটা বলছি আর কি। কত হ্যাঁ, পাতার এটা ঠিক, বই? এটা ভালো প্রশ্নই করেছো। দেখো, দিনরাত পড়াশোনা করলে 3 মাসও হয়ে যাবে, 6 মাস তো অনেক বেশি। আর হ্যাঁ, এটা ঠিক যে বইটা অনেকটাই মোটা, যারা এখানে আছে দু একজন পেয়েছে। এখন না, আপনি তো বিষয়টা হচ্ছে দিলেন। পড়তে তো তোমাকে হবেই, আমরা তো শেষ করেই দেবো, তোমাকে একটু মানে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে, এটাই বলতে চাইছি। না, শেষ বলতে হ্যাঁ শেষ তো অবশ্যই করবেন, মানে সেটা অবশ্যই ক্লাসের মধ্যে সেইটা মানে একদম হুম। পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে শেষ করবেন, মানে সেইভাবে শেষ হবে কিনা মানে আমরা সেটাই বলছি আর কি। পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়েই শেষ করব তোমাকে, কারণ আমাদের আচ্ছা। এক একটা ব্যাচ 6 মাসেরই থাকে, আর আমরা তোমাদের বেলার 6 মাসই সময় পাচ্ছি। এবং আমাদের ক্লাস রুটিন করা আছে, 1 নম্বর ক্লাসে কি পড়াবো, 2 নম্বর ক্লাসে কি পড়াবো, প্রত্যেকটা সাবজেক্টে 24টা করে ক্লাস, মানে 24টা করে ফিক্সড ক্লাস পাবে, এর থেকে বেশিও পেতে পারো। এই 24টা করে ক্লাস ফিক্সড পাবে এবং 24টা করে ক্লাসেই আমাদের টপিক গুলো শেষ হয়ে যাবে। আমাদের এরকম ভাবেই রুটিন করা আছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের তরফ থেকে কোনো টপিক বাকি থাকবে, তোমাকে পড়ানো হয়নি, এরকম কোনো সিচুয়েশন কোনোদিন তৈরি হবে না। যদি প্রয়োজন পড়ে 5 দিন করে তো ফিক্স পড়াচ্ছি, দরকার পড়লে 7 দিনে 7 দিন পড়াবো, তা সত্ত্বেও তোমার সিলেবাস তোমাকে বুঝিয়ে এবং তোমাকে শেষ করে আমরা তারপরে তোমাকে ছাড়বো। টেট শিওর থেকে বেরিয়ে তুমি কোনোদিনই বলতে পারবে না যে টেট শিওরের এই সাবজেক্টটা শেষ করেনি, এরকম কোনো কথা তোমাকে বলার কোনো সুযোগ আমাদের তরফ থেকে আমি দেব না। স্যার স্যার বলছিলাম বলো। ইভিএস টা কিরকম ভাবে পড়ানো হয়, কন্টেন্ট আর কোনটা? পেডাগজি কি একসাথে? কোনটা? ইভিএস সব আলাদা। যেদিন কন্টেন্ট পড়াবে কন্টেন্ট, যেদিন পেডাগজি পড়াবে পেডাগজি। দুজন আলাদা টিচার পড়াবে? না, ওখানে আমরা ইভিএস এর ক্ষেত্রে ওইভাবে ভাগ করিনি, ওটা অঙ্কের ক্ষেত্রে ভাগ করেছি, অঙ্ক একজন করায়, পেডাগজি একজন করায়। ইভিএস এর ক্ষেত্রে আমরা টপিক ভাগ করেছি। কিরকম ভাবে? ইভিএস এ দেখবে অনেক ভূগোলের টপিক আছে। এবার আমাদের যে ম্যাডাম, তিনি যদি যদি ইভিএস এর ম্যাডাম মানে কি, ইভিএস এর মধ্যে অনেকগুলো ভূগোলের টপিক থাকলে আমরা ভূগোলের টপিক গুলো ভূগোল ম্যাডামকে দিয়ে পড়াই, আর বাদ বাকি যে মানে যার যেটা সাবজেক্ট তাকে দিয়ে পড়ানোর চেষ্টা করি। তাতে কি হয়, সাবজেক্টের প্রতি যদি ডেপথ বেশি থাকে ওই টিচারের, সে ভালোভাবে পড়াতে পারে। এখন ধরো এই যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এটা কিন্তু একটা জিওগ্রাফি টিচার ভালো পড়াতে পারবে। এখানে অনেক টপিক আছে, যে অ্যাটমসফিয়ার, এগুলো মানে জিওগ্রাফি টিচার ভালো পড়াতে পারবে। এরকম ভাবে আমরা ভাগ করেছি, অর্থাৎ ওই টিচার যে সাবজেক্টে সেই রকম ভাবে আমরা এই টপিক গুলোকে শেষ করার চেষ্টা করেছি ইভিএস এর ক্ষেত্রে। আর অঙ্কের ক্ষেত্রে পেডাগজি আলাদা, কন্টেন্ট আলাদা। ওকে স্যার। স্যার প্রত্যেক স্যার দেবেন তো? স্যার বলছি যে গ্রামারটা তো আপনিই পড়াবেন? ইংলিশ পুরোটা আমি পড়াবো। আচ্ছা। আচ্ছা, এবার সিলেবাসটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকে ডাউনলোড করে নাও। একটা লিংক দিচ্ছি, ক্লিক করবে, সিলেবাস ডাউনলোড হয়ে যাবে। প্রয়োজন পড়লে লিংকটা একটুখানি কপি করে নাও, যদি বন্ধু বান্ধবীদের দিতে চাও শেয়ার করে দিও, কোনো ব্যাপার না। তারা যদি সিলেবাস নিয়ে মানে ভালো লাগে তাদের, পড়তেই পারে। এই লিংকটা কপি করে নাও, কারণ ক্লাসটা শেষ হয়ে গেলে কিন্তু এই লিংকটা আর থাকবে না। এই লিংকে যখনই ক্লিক করবে আমাদের সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। আমরা সিলেবাসটাকে আপলোড করে লিংক ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দিলাম। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস কি রেগুলার 8টা থেকে হবে? 8টা থেকে ক্লাস হবে, রেগুলার নয়, সপ্তাহে 5 দিন। তার রুটিন পাবে কোন 5 দিন হবে। ওকে, আপাতত অ্যাডমিশনের ক্ষেত্রে কি করতে হবে তাহলে? 1198 টাকা করে এই নম্বরে 8902204489 এই নম্বরে পাঠিয়ে নিজের নাম, সম্পূর্ণ নাম লিখে
আমাদেরকে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবে, বাদ বাকি কাজ আমরা করব। ওকে, ঠিক আছে, শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। পড়া ভালো লেগেছে তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো লেগেছে। বেশ, হ্যাঁ স্যার, ভালো লেগেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে। স্যার ভর্তিটা কি এখন থেকে হওয়া যাবে স্যার? হ্যাঁ, ভর্তি আজকে থেকে হতে পারবে। আসলে আচ্ছা আমি তো স্যার। বলেই দিচ্ছি বারবার, আমাদের ব্যাচে না অনেক স্টুডেন্ট হয়ে যায়। এবার 180 জন 70 জন স্টুডেন্ট হলে আমি নিজে চাই না এত স্টুডেন্ট মানে হোক, আমি চাই যে প্রত্যেকে লাইভ ক্লাস করুক। এবার আমরা একটা হিসাব করেই নিই যে 100 জন স্টুডেন্টকে নেব, এখানে 70 জন বা 60 জন লাইভ ক্লাস করবেই, এতজনকে নিই, এটা হচ্ছে আমাদের অ্যাসেট। এবার আগের ব্যাচে অতিরিক্ত হয়ে গেছিল, তো আজকে থেকে অ্যাডমিশন নিয়ে নাও, আমরা এখানে 100 জন মতোই ভর্তি নেব এই ব্যাচের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ব্যাচ শুরু স্যার হবে লিঙ্কটা তো গ্রুপে দিয়ে দিতে পারেন স্যার। স্যার কোন বলছি লিঙ্কটা? বইয়ের লিঙ্কটা না লিঙ্কটা? মানে ক্লিক করতে পারছি না, মানে লিঙ্কটা ইয়ে হচ্ছে না, কপি হচ্ছে না লিঙ্কটা, কপি করে শুধু নিজের হোয়াটসঅ্যাপে খুলছে নিচেই ওটা। পাঠিয়ে দাও, কপি হবে। কপি করতে হয় হচ্ছে না, কপি তো বা করতে আমরা পারছি না। পাচ্ছি না। গুগল লেন্স থেকে কপি করে নিন, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিয়ে গুগল লেন্স থেকে কপি করে নিন। হ্যাঁ হ্যাঁ, সেটা করে নাও, ঠিকই বলেছো। আচ্ছা ওটা ঠিক আছে, স্ক্রিনশট গ্রুপে নিয়ে দিয়ে দেন নিয়ে স্যার। ঠিক স্যার আছে। বইটার কি আপনার 12টা খবর? পেজ আছে? হ্যাঁ, 12টা পেজ আছে, কোনো চাপের আচ্ছা বিষয় নেই। এই বইটা আমাদের যে গ্রুপে যারা যারা আছো, মানে আমাদের হোয়াটসঅ্যাপে আছো, আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে এই বইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা আচ্ছা, পারছো ঠিক না আছে তাদের জন্য। স্যার। এখানে অনেকে আছে যারা অতটা ভালো মোবাইল ব্যবহার লিঙ্কটা দিয়ে করতে দিন পারে না, স্যার। আমি জানি, আমি দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, চলো তাহলে আজকে এতটুকুই থাক। লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটু অনুরোধ করে যাই, আমরা যেহেতু খুব একটা অ্যাড দিতে দেই না, তো যারা তোমাদের বন্ধু বান্ধবী আছে যারা টেট পড়তে চায় বা সিরিয়াসলি প্রিপারেশন নিতে চায়, একটু কাইন্ডলি বন্ধু বান্ধবীদের একটু বলো, যাতে সবাই মানে পড়তে পারে বা সুযোগ পায়, ঠিক আছে? আজকের মতো তাহলে এতটুকুই থাকলো। শুভরাত প্রত্যেককে, টাটা, গুড নাইট। হ্যালো লিঙ্কটা স্যার। কপি করতে পারলাম না স্যার। আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, বই দিয়ে দেবো তো, তুমি লিঙ্ক কপি না করতে পারলো বই পাবে। শফিকুল আলম, হ্যালো ভিডিও অফ করো। হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ হ্যাঁ হুম আমার একটা কথা বলার ছিল। হুম, বলো বলো হ্যাঁ। ও বলো। হ্যাঁ, বলছিলাম মানে আমরা তো এনআইএস ডিএলএড করা ছিলাম, তা আমাদের এনআইএস তো এর স্পেশাল ডিএড। না, এনআইএস এমনি স্কুল থেকে করছিলাম। এনআইএস এর ডিএলএড, আচ্ছা এনআইএস এর ডিএলএড তুমি পরীক্ষা দিতে পারবে না। পারবো না ওটাই স্যার। না। হ্যাঁ, ওইটাই আর কি, স্যার তুমি একটা ওই কাজ জন্য করতে আর কি। পারো, স্যার হ্যাঁ একটা কাজ করতে পারো, যদি সামর্থ্য থাকে বা যদি বয়স থাকে, হ্যাঁ যে কোনো জায়গায় এখন তো 50-60 হাজার টাকাতে ডিএলএড করা যায়। হ্যাঁ, একটা রিস্ক নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও, অ্যাডমিশন নিলেই টেট পরীক্ষা দিতে পারবে। কিন্তু এনআইএস এর অ্যাডমিশন নিতে ডিএলএডটা তোমার পরীক্ষা দিতে পারবে না, মানে পরীক্ষা দিলেও সেই সিউরিটি নেই, সেই জায়গা থেকেই শিওর। স্যার হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা সেই দেওয়া যাবে জন্যই না আর স্যার, কি। পরীক্ষা দেওয়া যাবে না স্যার, 23 স্টেট থেকে এটাই তো যাতে বলছি, বাদ দিতে দেয় সেই পারবে না, জন্যই সেজন্য লাভ কোর্টে রায় হয়ে গেছে। স্যার পরীক্ষা তো দিতে করতে থাকবে। পারছি এনআইএস ডিলেট করে। তুমি এখন পরীক্ষা নর্মাল দিতে হবে। ডিএলএড অ্যাডমিশন নিলে তবেই পারবে। হ্যাঁ বলো হ্যালো বলো। স্যার স্যার বলছি দেখেন, এখন আমি যদি তো অ্যাডমিশন না হয় তো পরীক্ষাটা দিলাম, ঠিক আছে, পরীক্ষা পাস করে পরে বলো যদি বলো বলো। এডমিশনটা নিয়ে নেই অন্য কিভাবে কোথাও, অ্যাডমিশন নেবে বলছো? না যদি টেট এক্সামটা দিয়ে পাস করলাম, তারপর যদি অন্য কোথাও মানে ডিএলএডটা করে নেই, মানে তুমি তো এডমিশন হলেই না, তো সেটা ওখানে ফর্ম ফিল আপের চান্স দিচ্ছে। অ্যাডমিশন হলে পরীক্ষায় বসতে পারবে, অ্যাডমিশন না হওয়া ছাড়া পরীক্ষায় বসতে পারবে না। টেটের ফর্ম ফিল আপ করার সময় তোমার হয় ডিএলএড এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল নম্বর আপ হচ্ছে চাইবে, তো স্যার। ফার্স্ট ইয়ারের মার্কশিট হ্যাঁ, ওই চাইবে, নাম্বারটা দিয়েই অথবা হচ্ছে, ওই এনআইএস এর নাম্বারটা দিয়েই হচ্ছে তো ফর্ম ফিল আপ, হয়তো। ওটা ফর্ম ফিল আপটা হবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা আগের বার হয়েছিল। নতুন রিক্রুটমেন্ট যেটা হবে সেখানে তোমার এনআইএস এর কোনো অপশন থাকবে না। ওটা আগের বছর কোর্ট কেস চলছিল তাই অপশন ছিল, নতুন রিক্রুটমেন্টে কোনো এনআইএস থাকবে না, কারণ এনআইএস অলরেডি হেরে গেছে কেসে, ঠিক আছে? এবং স্যার 23 স্টেট থেকে যাতে এনওএস বাদ যায় সেই জন্য কলকাতা হাইকোর্টে রায় হয়ে গেছে, 23 স্টেটে যারা পরীক্ষা দিয়েছে হ্যাঁ, এনওএস দের বাদ দিয়ে রেজাল্ট বেরোবে। তারাও বাদ যাবে, ঠিকই বলেছে। বা তুমি এক কথায় ধরে নাও, এনআইএস থেকে তোমার কোনো রকমের আর সুযোগ নেই, এনআইএস থেকে কোনো সুযোগ নেই। পাবে, তাহলে সেক্ষেত্রে নতুন ভাবে অ্যাডমিশন নিলে তুমি পরীক্ষা দিতে পারবে।
তো ও যদি তোমার হওয়ার কি হবে এরকম চিন্তাধারা থাকে, তোমাকে নতুন ভাবেই কোনো না কোনো জায়গায় অ্যাডমিশন নিতে হবে। আমি ও সব করে বাদ এই কথাগুলো। তো সেটাই বলার ছিল আর কি, যে নতুন করে আবার অ্যাডমিশন হতে হবে তারপরে হবে।